আচ্ছা, সো আমাদের কেস যেটা ছিল, যেটা বলতে চাচ্ছিলাম, যে পেশেন্টের তুমি এক্সামিন করলা, যে দেখলা স্ট্রোক বুঝতে পারতেছো, সিটি স্ক্যান করলা, সিটি স্ক্যান করে যেহেতু পেশেন্টের স্ট্রোক দুই টাইপের স্ট্রোক, একটা হচ্ছে আমার ইসকেমিক, জি ভাইয়া দেখা যাচ্ছে। একটা স্ট্রোককে আমরা ইসকেমিক স্ট্রোক বলি, একটা হচ্ছে হিমোরেজিক স্ট্রোক বলি। সো পেশেন্টের হিমোরেজিক স্ট্রোক হলে যেটা হয় যে পেশেন্টের ব্লিডিং থাকে, এবং বাট সিটি স্ক্যান দেখলে যে পেশেন্টের হিমোরেজিক স্ট্রোক নাই, কারণ কোনো ইন্টারনাল ব্লিডিং ফাউন্ড। এখন পেশেন্টের আমাদের ট্রান্সথোরাসিক ইকোকার্ডিয়াম যে কথাটা বললাম, এটা কখন করা হয় বা কোথায় করা হয়, তোমাদের মাথায় এটা হতে পারে, থাকতে পারে যে ভাই আমি ট্রান্সথোরাসিক ইকোকার্ডিয়াম কেন করলাম। তো ইকো আমরা তখন করি যখন আমাদের মনে হয় যে পেশেন্টের কোনো ভালভুলার ডিজিজ আছে। ওকে, এটা সবসময় মনে রাখবা যে পেশেন্টের যদি কখন ভালভুলার ডিজিজ আমরা সাসপেক্ট করি, দেন আমরা ইউজুয়ালি ইকো করি। সো এটাকে বলা হয় ট্রান্সথোরাসিক ইকোকার্ডিয়াম। সো আমরা কেন ভালভুলার ডিজিজ সাসপেক্ট করলাম, তোমার এটা প্রশ্ন হতে পারে, ভাই কেন আমি এখানে ভালভুলার ডিজিজ সাসপেক্ট করলাম। ওই যে that lead to that question, সেটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আছে পেশেন্ট। পেশেন্টের যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তোমরা স্লোলি বুঝতে পারবা। তাহলে যদি অনেক সময় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে পেশেন্টের, সেক্ষেত্রে মাইট্রাল ভালভ স্টোনোসিস হওয়ার চান্স অনেক বেশি থাকে। কারণটা কি, সেটা আমি এখন ডিসক্রাইব করবো। যেহেতু এটা অ্যানাটমিতে পড়ানোর কথা না, আমরা প্যাথোলজিতে পড়াবো, বাট জাস্ট এই কেসটা বোঝার জন্য একটু ডিসকাস করবো। তো পেশেন্টে তুমি কি পাইলা, লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পাইলা। ওকে, দেন হচ্ছে দেখলা লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পাইলা। তো সেক্ষেত্রে অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের কেসে যদি লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট পাও, তাহলে বোঝা যাচ্ছে পেশেন্ট লেফট অ্যাট্রিয়ামে একটা থ্রম্বাস ডেভেলপ করছে। সো নর্মাল লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ফাংশন, এর মানেটা কি? মানেটা হচ্ছে পেশেন্টের কোনো হার্ট ফেইলার নাই। সিস্টোলিক কোনো হার্ট ফেইলার থাকলে পেশেন্টের ভেন্ট্রিকুলার সিস্টেম ফাংশনটা নর্মাল থাকতো না। ওকে, তো পেশেন্টের হার্ট ফেইলার নাই, এটা বোঝা যাচ্ছে। মাইল্ড মাইটাল রিজার্ভেশন। তো পেশেন্টের যে সমস্যাটা হয়েছে বলে দিছে যে থ্রম্বো এম্বোলিক ইভেন্টের জন্য, দেখো কতগুলো ক্লু দিছে। তো এখন এম্বোলাসের সোর্সটা কোথায়? তো লেফট অ্যাট্রিয়ামে যেখানে এম্বোলাস ডেভেলপ করে, ওই জায়গাটাকে আমরা বলি লেফট অ্যাট্রিয়াল এপিন্ডেক্স। এখন তোমাদেরকে সেটা পড়াবো। সো কাম, এই যে দেখো লেফট অ্যাট্রিয়াম। সো লেফট অ্যাট্রিয়াম, তুমি বুঝতেছো এটা লেফট অ্যাট্রিয়াম। সো এই যে লেফট অ্যাট্রিয়ামের কথাটা হচ্ছে এইটুকু, যদি তুমি লেফট অ্যাট্রিয়াম ধরো, এটা হচ্ছে মাইটাল ভাব, এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। একটা পেশেন্ট যখন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে কি, সেগুলো তো ডিটেলস পড়াতে হবে। এখানে জাস্ট বলে রাখি যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে পেশেন্টের অ্যাবনর্মাল রিদম, অ্যাবনর্মাল রিদম, পেশেন্টের কন্ডাকশনটা ঠিকঠাক মতো হচ্ছে না। পেশেন্টের অ্যাট্রিয়ামে অনেকগুলা, কি বলবো, অনেকগুলো সার্কিট তৈরি হয়, অনেকগুলো সার্কিট তৈরি হয়, যেজন্য পেশেন্টের পালপিটেশন হয়। ওকে, পেশেন্টের পালপিটেশন হয়। সো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মানে এইটুকু বুঝো, আমার ডিটেলস তো পড়াবো প্যাথোলজির সময়, এইটুকু অ্যাটলিস্ট বুঝো যে পেশেন্টের অ্যাট্রিয়ামের উপরে অনেক প্রেশার পড়তেছে, এইটুকু বুঝতে পারলে হবে। সো লেফট অ্যাট্রিয়াম অনেক প্রেশার পড়তেছে, দ্যাট মিনস পেশেন্টের লেফট অ্যাট্রিয়ামটা অনেক বড় হয়ে যাচ্ছে, এনলার্জমেন্ট হচ্ছে। প্রেশার পড়তে যখন একটা পেশেন্টের লেফট অ্যাট্রিয়াম বড় হয়ে যায় বা লেফট অ্যাট্রিয়াল এনলার্জমেন্ট হয়, তখন পেশেন্ট একটা থ্রম্বাস ডেভেলপ করে বা ব্লাড ক্লট ডেভেলপ করে লেফট অ্যাট্রিয়ামের ভিতরে। এই জায়গাটাকে বলা হয় লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডেক্স। ওকে, তো ব্লাড ক্লটটা দেখো সুন্দর মতো। ব্লাড ক্লট যখন ডেভেলপ করছে, এই পেশেন্টকে কিন্তু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা অ্যাফিব, আমরা যেটাকে বলি অ্যাফিব, আমি এখন থেকে যতবার অ্যাফিব বলবো, তখন ততবার কিন্তু আমাকে বুঝতে হবে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। তো এফিবের একটা পেশেন্ট যখন তুমি অ্যান্টাইকোয়াগুলেন্ট দিবা, কেন দিবা তুমি বলো তো, কমন সেন্স থেকে দেখো। কারণটা তুমি চাচ্ছ না পেশেন্টের ব্লাডটা ক্লট হোক, সেই জন্য তুমি অ্যান্টাইকোয়াগুলেন্ট দিচ্ছি। পেশেন্টের একটা হিস্ট্রি ছিল জিআইটি ব্লিডিং এর। তো একটা পেশেন্টের যদি কোনো পেশেন্টের বা জিআইটি ব্লিডিং এর হিস্ট্রিও থাকে, তো সেক্ষেত্রে তুমি অ্যান্টাইকোয়াগুলেন্ট কন্টিনিউ করতে পারবে না। পেশেন্টকে তো ব্লিডিং হিস্ট্রি আছে, তাকে তো ব্লিডিং স্টপ করতে হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো এই জন্য পেশেন্টের ওই দিকে ঠেকাইতে গিয়ে এই দিকে সে তার কাজ হয়ে গেছে, মানে পেশেন্টের ব্লাড ক্লট ফর্মেশন হয়ে গেছে। ব্লাড ক্লট যে ফর্মেশন হয়েছে, এরপরের এরপরের ফেটটা কি, এরপরের ফেট আমি গভর্নমেন্ট ক্লাসে বলছি। এরপরে ফেটটা কি, এরপরে ফেটটা হচ্ছে পেশেন্টের ব্লাড ক্লটটা এখান থেকে কোথায় যাবে বলো, সুন্দর মতো মাইটাল ভালভ ক্রস করে লেফট ভেন্ট্রিকলে চলে যাবে। এন্ড এই যে ব্লাড ক্লটটা এখানে চলে আসলো লেফট ভেন্ট্রিকল থেকে, সুন্দর মতো এওয়ার্টা দিয়ে বের হয়ে চলে যাবে আমাদের ক্লটটা ব্রেইনে, ব্রেইনে গিয়ে হয়ে যাবে স্ট্রোক। ওকে, সো পেশেন্টের স্ট্রোক এখান থেকে এখানে হয়েছে, এইভাবে। সো আশা করি পেশেন্ট আমার কথা তুমি বুঝতে পারছো যে কেমনে পেশেন্টের কোথেকে স্ট্রোক হয়ে গেল। এই কেস অনেক কম, এই কেস আমি নিজে ফিফথ ওয়ার্ডে 4 থেকে 5টা কেস দেখছি, একটা ফিব্রিলেশন উইথ ব্রেন স্ট্রোক, এতটাই কম। বাট তুমি এত সুন্দর করে, আমাদের কোনো বইয়ের স্ক্রিপ্ট থাকবে না বা তোমাকে কোনো টিচার পড়াবে, বাট তুমি এই যে এখন বুঝতে পারলা, বা প্যাথোলজি যখন আমরা পড়াবো, সিভিএস প্যাথোলজি সুন্দর করে অনেক ভালো মতো ডিসকাস করবো। সো আমি প্রশ্নগুলো একটা সলভ করে দিলাম। তো এরপরে আমাদের সিভিএস এর মতো নেই বলে যে ডান, এখন হচ্ছে ফিজিওলজিতে আমাদের সিভিএস ফিজিওলজি।
সো সিভিএস ফিজিওলজি পড়ানোর জন্য আমাদের যেটা করতে হবে, ফার্স্ট অফ সেলুলার ফিজিওলজি করতে হবে। তো আমি একটু পেজ নাম্বারটা দেখি কোথায় আছে। তোমরা কি এক্সিস লাইভটা দেখছিলা? জি জি ভাইয়া। ভাইয়া দেখেছি। দাদা দেখছি। আচ্ছা, সো ওই কথাগুলো আমি তোমাকে বলি নাই, কারণ এগুলো বলার প্রয়োজন নেই, কারণ তোমার তো আছেই। So আমি এই জন্য তোমাকে প্রেশার দিতে চাইনি, সিস্টেম ওয়াইজ পড়াবো একটা একটা করে। স্যার ওখানে তো আমি থাকতেছি না, এই জন্য একবারে বলে দিলাম। তোমরা দেখো, তোমাদের নিজেদের একটা আইডিয়া দেখো। আচ্ছা, এই তাসিন এটা কত এডিশন না দেখছিলি ডাউনলোড দেওয়ার সময়? না ভাইয়া, আমি ডাউনলোড দেওয়ার টাইমে Sixth. পাই নাই, মানে জাস্ট সিম্পলি ডাউনলোড দিতে পাইছি একটা, জাস্ট এটাই। আচ্ছা, চলো। So, আমাদেরকে কিছু টার্ম এখন শিখতে হবে। টার্মটা আমরা শিখতো, এটা হচ্ছে আচ্ছা। তো দেখো, আমাদেরকে কিছু টার্ম সেল ফিজিওলজি বা সিফিস ফিজিওলজি আমরা শুরু করবো। আমার সিফিস ফিজিওলজির আগে আমাদেরকে সেলুলার ফিজিওলজি আমি তোমাদেরকে পড়াবো পরে নিউরো ফিজিওলজি পড়ানোর সময়, বাট এখান থেকে আমাদের শুরু করতে হবে। কেন সেটা তোমার পরে বুঝতে পারবে একটু পরে। তো আমাদের ফার্স্ট টপিক হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল বুঝতে হলে আমাদেরকে আরো তিনটা জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল, একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল, একটা হচ্ছে রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল। এইটা তোমরা কত ভালো জানো আমার কোনো আইডিয়া নেই, বাট আমি নিজে ফার্স্ট এগুলো মুখস্থ করতাম। হাইপারপোলারাইজেশন, ডিপোলারাইজেশন, ওরা ধরনের মুখস্থ করতাম। সো এই জন্য এটা আমার নিজে পরে অনেক কষ্ট করে অনেক ভালো মতো বেসিক ক্লিয়ার হয়েছিল, এবং এটা এতটাই ইম্পর্টেন্ট স্টেপ আমাদের জন্য হট কেক। আমি যেটা এটাকে কয়েকটা ক্ষেত্রে বলছি, এই অ্যাকশন পটেনশিয়াল যদি না বুঝো, চার পাঁচটা প্রশ্ন এক্সামে অ্যান্সারই করতে পারলাম। আমি খুব ভালো মতো বোঝাতে চাই এবং খুব ভালো মতো কনসেন্ট্রেশন দিবা। আচ্ছা, সো মেমব্রেন পটেনশিয়াল মানে কি? সো তোমাদেরকে সবার আগে যেটা বুঝতে হবে যে মেমব্রেন পটেনশিয়াল মানে কি, হোয়াট ইজ মেমব্রেন পটেনশিয়াল। সো চিন্তা করো যে একটা সেল, মনে করো একটা সেল, ওকে? সো আমাদের ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার স্পেস থাকে। সো এটা সেলের ইন্টেরিয়র, এটা সেলের এক্সটেরিয়র। সো এটা হচ্ছে সেল মেমব্রেন। সো আমি জাস্ট এক্সাম্পল দিই, যেটা মোস্ট কমন এক্সাম্পল, সেটা হচ্ছে সোডিয়াম পটাশিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করো। আর সোডিয়াম কি ধরনের ইলেকট্রোলাইটস, পটাশিয়াম কি ধরনের ইলেকট্রোলাইট, তোমাকে একদম বলো সোডিয়াম ইন্টারসেলুলার না এক্সট্রাসেলুলার? পটাশিয়াম ইন্টারসেলুলার না এক্সট্রাসেলুলার? কোনটা ইন্টারসেলুলার কোনটা এক্সট্রাসেলুলার? কেউ একদম বলো দেখি। পটাশিয়াম সোডিয়াম এক্সট্রাসেলুলার আর এক্সট্রাসেলুলার, পটাশিয়াম পটাশিয়াম ইন্ট্রাসেলুলার। ভেরি গুড, তুমি তো অনেক ভালো। So, আলহামদুলিল্লাহ। সো এইটা দেখো, এটা হচ্ছে পটাশিয়াম আমাদের সেলের ভিতরে অনেক বেশি থাকতেছে, এটা হচ্ছে সোডিয়াম। তো সোডিয়াম পটাশিয়াম পাম্প সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। সো সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে হচ্ছে আমাদের তিনটা সোডিয়াম বাইরে মুভ করতেছে আর ভিতরে দুইটা পটাশিয়াম ঢুকতেছে, তাই তো? ঠিক বলছি আমি? বলো একজন। সো এটা আমাদের বলা হয় কনফিউজ হয়ে গেছে। তো এটা দেখো, সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে কি? সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে হচ্ছে তিনটা সোডিয়াম বাইরে যাবে আর দুইটা সোডিয়াম ঢুকবে। সো এই যে মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা কি? মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে পটেনশিয়াল ডিফারেন্স। আবারও বলতেছি, তোমার ডেফিনিশন মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। তোমরা যে আরেক ফিজিওলজি পড়ো বা যে ফিজিওলজি পড়ো, ডেফিনিশন মুখস্থ করার প্রয়োজন নাই। স্টেপ 1 বা তোমার ক্লিনিক্যাল লাইফে বুঝতে হবে। সো মেমব্রেন পটেনশিয়াল ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স অর চার্জ ডিফারেন্স। চার্জ মানে এই যে যেটা বলতেছি, তিনটা সোডিয়াম দুইটা সোডিয়াম ক্যাটায়ন আয়ন, চার্জের ডিফারেন্স অ্যাক্রস সেল মেমব্রেন। ওকে, অ্যাক্রস সেল মেমব্রেন। তো যদি খেয়াল করো যে এই একটা সেলে আমাদের সোডিয়াম পটাশিয়াম পাম্পের কারণে কন্টিনিউয়াসলি যে তিনটা সোডিয়াম বার হচ্ছে, কন্টিনিউয়াসলি যে তিনটা সোডিয়াম বার হচ্ছে আর দুইটা পটাশিয়াম ঢুকতেছে, দুইটা পটাশিয়াম ঢুকতেছে, তিনটা সোডিয়াম বার হচ্ছে, মানেটা কি বলতো? আমার তিনটা পজিটিভ চার্জ বাইরে বার হচ্ছে, দুইটা পজিটিভ চার্জ ঢুকতেছে। সো দেয়ার ইজ অলওয়েজ এ নেগেটিভ চার্জ ইনসাইড। মানেটা কি? মানে যেহেতু আমাদের ভিতর থেকে পজিটিভ চার্জটা কমে যাচ্ছে, এই জন্য আমাদের সেল ইন্টেরিয়র মেমব্রেন পটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ হয়। সো এটা তোমরা অবভিয়াসলি পড়ছো যে মেমব্রেন পটেনশিয়াল -60 সেন্টিমিটার ইকুয়াল টু পটেনশিয়াল অলওয়েজ নেগেটিভ। এটা হচ্ছে সেই কারণ যে
আমাদের মেইনলি মেমব্রেন পটেনশিয়াল কেন নেগেটিভ হয়, সেল ইন্টেরিয়রটা অলওয়েজ নেগেটিভ থাকে, এই নেগেটিভ থাকে এই জন্য আমাদের পজিটিভ চার্জগুলো বেশি বাইরে ভার হয় ভিতরে ঢোকার চাইতে। ওকে, সেটা হচ্ছে কারণ। তো এটা হচ্ছে না মেমব্রেন পটেনশিয়াল, আমি তোমাদের সুন্দর মতো এক্সাম্পল দিয়ে বোঝালাম। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি, ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল জিনিসটা, এই দুইটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। সো দেখো আমাদের যেটা আমরা জানি যে সোডিয়াম হচ্ছে এক্সট্রাসেলুলার আর পটাশিয়াম হচ্ছে ইন্ট্রাসেলুলার। কথা হচ্ছে তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশন, মনে করো বাইরে সোডিয়ামের কনসেন্ট্রেশন মনে করো বাইরে হচ্ছে এক্সট্রাসেলুলার হচ্ছে 150 আর ইন্ট্রাসেলুলার হচ্ছে 5। ওকে, সো এটা খেয়াল করো। সো দেয়ার ইজ অলওয়েজ এ কনসেন্ট্রেশন ডিফারেন্ট, এই জিনিসটা যদি বুঝো তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো এক্সট্রাসেলুলার সোডিয়াম যেহেতু বেশি, ইন্ট্রাসেলুলার সোডিয়াম সেটা কম, দেয়ার ইজ অলওয়েজ এ কনসেন্ট্রেশন গেটিং, তার মানে অলওয়েজ একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। এই ডিফারেন্স যখন তৈরি হবে তখন আমাদের এই যে ইলেকট্রোলাইটস গুলো ক্যারেক্টার কি, ইলেকট্রোলাইটস গুলো ক্যারেক্টার হচ্ছে সে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যেতে থাকবে আমাদের একটা। সোডিয়ামের সোডিয়ামের টেন্ডেন্সি কি, আমি যে কথাগুলো বলতেছি একদমই খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। সোডিয়ামের টেন্ডেন্সি হচ্ছে সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকবে, সোডিয়ামের টেন্ডেন্সি হচ্ছে সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকবে। কেন? কারণটা হচ্ছে ওই কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা তৈরি হয়ে গেছে, এক্সট্রাসেলুলার সোডিয়ামের এত লেভেল এত বেশি, ইন্ট্রাসেলুলার সোডিয়াম অনেক কম, সোডিয়াম চাবে বেশি থেকে কমে আসতে, বেশি থেকে কমে আসতে। বেশি থেকে কমে যখন আসতে যাবে, আমরা বলতেছি খেয়াল করো, সোডিয়াম মনে করে আসা শুরু করলো, বেশি থেকে কমে আসা শুরু করলো, বেশি থেকে কমে আসা শুরু করলো, আসার পরে এমন একটা লেভেল পর্যন্ত সে আসতে পারে, একটা লেভেল পর্যন্ত আসার পরে একটা ফোর্স সোডিয়ামকে আর ভিতরে আসতে দিবে না। তো একটা লেভেল পর্যন্ত যাওয়াকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। আমি আবারও বলতেছি, সোডিয়াম একটা এক্সাম্পল দিলাম সুন্দর করে, পটাশিয়াম একটা এক্সাম্পল দিচ্ছি। তো এইটাতে পটাশিয়াম, পটাশিয়ামের ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন অনেক বেশি, মনে করো 50, আর এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন হচ্ছে 2। সো এখন কি হবে, টেন্ডেন্সিটা কি হবে, টেন্ডেন্সি হচ্ছে পটাশিয়াম উইল অলওয়েজ গো আউট। সো পটাশিয়ামের যে হোলগুলো তৈরি হবে সেই মেমব্রেনে, লিপিড চ্যানেলগুলো তৈরি হবে, সে অলওয়েজ তার টেন্ডেন্সি হচ্ছে বাইরে যাওয়া, অলওয়েজ টেন্ডেন্সি বাইরে, সে বাইরে যাইতে থাকবে। বাইরে যাইতে যাইতে এমন একটা সময় তৈরি হবে, এমন একটা সময় আসবে যখন একটা ফোর্স তৈরি হবে, যে ফোর্সটা পটাশিয়ামকে বাইরে আসতে দিবে না। তো সেই কন্ডিশনে যখন পটাশিয়াম আসবে সেটাকে বলে পটাশিয়াম ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল, আর এই কন্ডিশনে আসাকে বলা হয় সোডিয়াম ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। আশা করি তোমরা বুঝতে পারছো। সো এটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল গুলো, ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল গুলো আমরা এখন বই থেকে পড়াবো। এই দুটো জিনিস আমার হোয়াইট বোর্ড ইউজ করা উচিত ছিল বা দরকার ছিল। সো এখন তোমরা বুঝতে পারো। তো দেখো মেমব্রেন পটেনশিয়াল বললাম যে চার্জের যে ডিফারেন্সটা থাকতেছে অলওয়েজ, এবং এটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল, এবং মেমব্রেন পটেনশিয়াল আমাদের অলওয়েজ নেগেটিভ হচ্ছে। ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল কে ক্ষেত্রে সেম। এই যে দুটা সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল দুটো দেখো, যে পেশেন্টের সোডিয়াম ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল একটা এক্সাম্পল দেওয়া আছে। দেখো এখন দুইটা সলিউশন আছে, একটা কন্টেইনারে দুইটা সলিউশন আছে, সলিউশনের মাধ্যমে একটা ভিতরে একটা মেমব্রেন আছে। কথাটা হচ্ছে এই মেমব্রেনটা হচ্ছে সোডিয়াম সিলেক্টিভ মেমব্রেন, মাঝখানে যে সেল মেমব্রেন আছে, মাঝখানে একটা সেল মেমব্রেন, একটা কন্টেইনার, একটা কন্টেইনার। আর কন্টেইনার এক থেকে কন্টেইনার দুইয়ে কি যাইতে পারবে, সোডিয়াম আর ক্লোরাইড দুইটা যেতে পারবে না, শুধু সোডিয়াম যেতে পারবে। কারণ হচ্ছে সেল মেমব্রেনটা শুধু সোডিয়ামের ক্ষেত্রে পারমিয়েবল। তাহলে এখন কি হবে বলো, কারণ তাহলে যেটা হবে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড কনসেন্ট্রেশন, যেহেতু প্রথম দিকে একদম প্রথমে আমাদের সোডিয়াম আর ক্লোরাইড কনসেন্ট্রেশন কি ছিল, এক নম্বর কন্টেইনারে হাই ছিল, দুই নম্বর কন্টেইনারে লো, তাই না? এখন সোডিয়াম যখন আসতে থাকবে, পার্মানেন্ট টাইম সোডিয়াম উইল ডিফিউজ ডাউন ইটস কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। এই কথাটা তোমাদেরকে বুঝতে হবে, আমি আবারও বলতেছি, এই জিনিসটা আমি ফার্স্ট ইয়ারে না বুঝে মুখস্থ করছি, আমার এখনো মনে আছে। তো ডাউন দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি, এক, আর এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি। ডাউন দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে মনে বোঝাতে চাচ্ছে যে তার বেশি যেখানে ছিল বেশি থেকে কমের দিকে যাচ্ছে। এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কম আছে, কম থেকে বেশির দিকে যাচ্ছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। মানে কি, আমি আরেকবার বলছি তোমাদেরকে, এটা মানেটা হচ্ছে, মনে করি যে পটাশিয়াম হচ্ছে ইন্টারসেলুলার, ওকে, পটাশিয়াম ভিতরে আছে অনেক, বাইরে আছে অনেক, ভিতরে আছে অনেক বেশি, বাইরে আছে অল্প। পটাশিয়ামের কাজ কি হবে, যদি আমি বলি যে ডাউন দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, সেটার মানে কি, মানে পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাবে, এটা হচ্ছে ডাউন দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। ওকে, আর এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি, মানে হচ্ছে পটাশিয়াম বাইরে আসেই অল্প একটু, আমি তারেও নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে এগেইনস্ট দা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। তো এখন দেখো, যেহেতু সোডিয়াম সিলেক্টিভ, সোডিয়াম সলিউশন 1 থেকে সলিউশন
টু এ যাবে, কিন্তু ক্লোরাইড কিন্তু যাইতে পারতেছে না, কারণ সেল মেমব্রেন পারমিয়েবল না। সো অ্যাজ এ রেজাল্ট কি হচ্ছে, নেট মুভমেন্ট অফ পজিটিভ চার্জ টু সলিউশন 2 অর সোডিয়ামের হচ্ছে যে চার্জটা সলিউশন 2 তে সেটা কিন্তু ডেভেলপ করতেছে, ওকে, বা বাড়তেছে। কারণ কি, এখানে শুধুমাত্র সোডিয়াম আসবে, এখানে শুধুমাত্র সোডিয়াম আসবে। সলিউশন 1 এ কিন্তু সোডিয়াম এন্ড ক্লোরাইড দুইটাই ছিল, সলিউশন 2 তে শুধুমাত্র সোডিয়াম সিলেক্টেড। শুধুমাত্র সোডিয়াম আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। কোথায় কিভাবে আসবে, ডাউন দা কনসেন্ট্রেশন থেকে, মানে যেটার দিকে বেশি ছিল এদিক থেকে আসতেই থাকবে, আসতেই থাকবে। শুধুমাত্র সে পজিটিভ চার্জ আসছে, সোডিয়াম সলিউশন 2 তে কিন্তু শুধুমাত্র পজিটিভ চার্জ। সো আস্তে আস্তে একটা সময়, আস্তে আস্তে সোডিয়াম আস্তে আস্তে একটা সময় আসবে যখন এমন একটা ফোর্স তৈরি হবে, যে ফোর্সের কারণে সোডিয়াম সলিউশন 1 থেকে সলিউশন 2 তে আসতে পারবে না। সেটাকে আমরা বলতেছি ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। দেখো ফিগার 2 নম্বরটা দেখো, টাইমের সাথে সাথে সোডিয়ামের চার্জ অনেক বেড়ে গেছে, সলিউশন 2 তে সোডিয়ামের চার্জ এতই বেশি বেড়ে গেছে যে সোডিয়াম আর চাচ্ছে না বাইরে থেকে নিতে, সোডিয়াম আর চাচ্ছে না যে এক নম্বর সলিউশন থেকে তার কাছে আয়ন ক্যাটায়ন যাক। তো এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। সেম ক্ষেত্রে তুমি যদি সোডিয়াম ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল পাইলাম, আমরা বললাম ক্লোরাইড আয়নের ক্ষেত্রে বা ক্লোরিনের ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালটা সেম, ওকে। সো যখন মনে করো, ভাইয়া, বলো, যখন ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে পৌঁছে যাবে, মানে ফোর্সটা ক্রিয়েট হয়ে যাবে, তখন কি দুই সাইডে সোডিয়ামের আয়নগুলো সমান হয়ে যাবে? বলো, তোমার কথাটা কেটে আসে, একবার বলো একটু। জি ভাইয়া, যখন ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে পৌঁছে যাবে, মানে ওই ফোর্সটা ক্রিয়েট হয়ে যাবে, সোডিয়াম আর ভিতরে ঢুকবে না, তখন কি দুই সাইডে সমান হয়ে যাবে? না না, সমান হবে এরকম না, সমান সমান হলে তো কোনো পটেনশিয়াল থাকবে না, পটেনশিয়াল মানে তো ডিফারেন্স, তাই না? সমান হয়ে যাবে এমন না, কিন্তু এমন একটা কন্ডিশন আসবে যখন সে আর চাইবে না। লাইক মনে করো, এই দেখো এখানে বলতেছি, তো এই যে সোডিয়াম যখন আসতেছে সলিউশন 2 এমন একটা অবস্থায় চলে আসছে যে অবস্থাটা 1 এর চাইতে বেশি পজিটিভ। কথা বুঝতে পারছো? 1 এর চাইতে বেশি পজিটিভ। সো দ্বিতীয় ক্ষেত্রে দেখো, ক্লোরাইড ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সো এমন একটা কন্ডিশন আসবে যেখানে এই 2 নম্বর সলিউশনটা বেশি নেগেটিভ হয়ে যাবে কম্পেয়ার টু ওয়ান। সো ইলেকট্রিক্যাল ফোর্সটা যতক্ষণ না আসবে, বা ড্রাইভিং ফোর্স যেটার জন্য আমরা ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল পাচ্ছি, ততক্ষণ মুভ করতেই থাকবে। বাট এরকম না যে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল মানে এটা না যে তোমার হচ্ছে দুই সাইডেই সমান সমান হচ্ছে কনসেন্ট্রেশন থাকতেছে। বুঝতে পারছো আমার কথা? সো এটা না, জি অবজেক্টের ভাইয়া। মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স থাকবে। পটেনশিয়াল ডিফারেন্স না থাকলে তোমার মেমব্রেন পটেনশিয়ালে থাকতেছে না। মানে মেমব্রেন পটেনশিয়াল মানে পটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এ সেল মেমব্রেন। সো আচ্ছা, দেন আমাদের এটা পড়বো, সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা সোজা, বাট এটা বুঝতে হবে, এটা বোঝার পরে আমরা মুভ করবো। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মানে কি? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে জাস্ট মেমব্রেন পটেনশিয়াল ইন এ রেস্টিং স্টেট। এটা মানে কি? সেটা হচ্ছে চলো, আচ্ছা, আমি যে কথাগুলো বললাম তোমাদেরকে সেটা হচ্ছে এই যে সুন্দর মতো দেওয়া আছে, রিডিং করে নিবা, বুঝতে পারবা, প্রবলেম নাই। আর ইকুয়েশনটা তোমরা হচ্ছে, আমরা ইকুয়েশনটা পরে পড়াবো, মানে যখন সেলুলার ফিজিওলজি পড়াবো তখন ইকুয়েশনটা পড়াবো, তখন বুঝতে পারবা। বাট এই যে জিনিসগুলো পড়লাম সেগুলো তুমি রিডিং করে নিও, তাহলে বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। যেটুকু পড়াচ্ছি সেটুকুই পড়বা, ওকে, আপাতত সিভিএস এর জন্য। So resting membrane potential জিনিসটা কি? Resting membrane potential হচ্ছে potential difference that exists across a cell membrane of a excitable cells such as nerve and muscle in the period between action potential. আমরা দেখো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আর মেমব্রেন পটেনশিয়াল জিনিসটা ডিফারেন্স। আমি যেখান থেকে রেস্টিং কথাটা তুলে দিই, তো মেমব্রেন পটেনশিয়াল ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স দ্যাট এক্সিস্ট অ্যাক্রস দ্য মেমব্রেন অফ এ এক্সাইটেবল সেলস। সো কাদের অ্যাকশন পটেনশিয়াল থাকবে এই কথা তুমি বলতে, ভাইয়া কোন ধরনের সেলগুলো অ্যাকশন পটেনশিয়াল ক্যারেক্টারিস্টিক শো করবে, এটা হচ্ছে আমাদের কথা, যে আপনি অ্যাকশন পটেনশিয়াল পড়াচ্ছেন। সো যেসব সেলগুলো এক্সাইটেবল, লাইক নার্ভ এন্ড মাসল, মোস্ট ইম্পর্টেন্টলি নার্ভ এন্ড মাসল। রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে যখন অ্যাকশন পটেনশিয়াল হবে না, একটা সেলে অ্যাকশন পটেনশিয়াল হবে না। অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি সেটা নিচে পড়াচ্ছি। সো অ্যাকশন পটেনশিয়াল যখন হবে না, রেস্টিং কন্ডিশন টাইপের কোনো একটা সেল, সেটাকে আমরা বুঝেছি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেমনে এস্টাবলিশ হয়? সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল এস্টাবলিশ হয় হচ্ছে কনসেন্ট্রেশন ডিফারেন্স দিয়ে। এটা মানে কি? এটা মানে আমি এখন বোঝাবো। চিন্তা করো, যে কোনো পার্মানেন্ট আয়ন অ্যাটেম্প্ট করে তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে যাওয়ার জন্য। একটু আগে যেটা বললাম, সোডিয়াম যে একটা সলিউশন থেকে একটা সলিউশন মুভ করতেছে, সোডিয়ামের জায়গায় যদি ক্লোরিন থাকতো বা ক্লোরাইড আয়ন থাকতো, সেও সেম কাজটা করতো, যে সবাই চায় তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল চাই। যেসব আয়নের পারমিয়াবিলিটি হাই, যেসব আয়নের রেস্টিং কন্ডিশনে পারমিয়াবিলিটি হাই, আবারও বলতেছি,
সোডিয়ামের কিন্তু রেস্টিং কন্ডিশনে পারমিয়াবিলিটি হাই না, পটাশিয়ামের রেস্টিং কন্ডিশনে পারমিয়াবিলিটি সবচেয়ে হাই। তো যেসব আয়নসের একটা রেস্টিং কন্ডিশনে পারমিয়াবিলিটি হাই থাকে তারাই হচ্ছে আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে সবচাইতে বেশি ভূমিকা রাখবে। মানেটা কি? এর মানে এই কথাটার মানে কি এটা আমি আরো সুন্দরভাবে তোমাকে বোঝাইতে চাই। আগে এইটুকু বলতে চাই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল আমাদের হচ্ছে এক্সাইটেবল সেলে -70 টু -80 মিলিভোল্ট। মনে করো এটা হচ্ছে মোটামুটি একটা নাম্বার। সেখানে কি বলছে, কথাটা কি বলছে খেয়াল করো, দেন আমি বোঝাচ্ছি। যে এই যে দেখো যে the resting moment potential is close to the equilibrium potential for chloride, for potassium ion and chloride ion, because the permeability to these ions at rest is high. The resting moment potential is far from the equilibrium potential of sodium and calcium because the permeability is low. মানেটা কি কথা? So, মানেটা কি? মানেটা হচ্ছে মনে করো যখন একটা সেল রেস্টিং কন্ডিশনে থাকতেছে, একটু আগে বলছি যে পটাশিয়াম মনে করো ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন হাই। সো একটা সেল যখন রেস্টিং কন্ডিশনে থাকে, একদম রেস্টিং কন্ডিশনে, যখন যখন কোনো অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে না, তখন কিছু কিছু আয়ন আছে যাদের টেন্ডেন্সি থাকে ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে যাওয়ার। এখন তুই বলতে পারো ভাই সবগুলো আয়ন তো ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে যাইতে পারে, তো কিছু কিছু আয়ন কেন যাবে আর কিছু কিছু আয়ন কেন বসে থাকবে? কারণটা হচ্ছে আমাদের যে সেল মেমব্রেন সেটাকে পারমিয়েবল হতে হবে। সো এই সেল মেমব্রেন রেস্টিং কন্ডিশনে সবচেয়ে বেশি পারমিয়েবল হচ্ছে পটাশিয়াম আয়নের ক্ষেত্রে এন্ড ক্লোরাইড আয়নের ক্ষেত্রে। ওকে, তো পটাশিয়াম কি করবে? পটাশিয়ামের যেহেতু ভিতরে চার্জ বেশি, তো পটাশিয়ামের টেন্ডেন্সি কি একটু আগেই বলছি, সে বাইরে যেতে পারে। তো এই জন্য পটাশিয়াম রেস্টিং কন্ডিশনে আমাদের একটা সেল মেমব্রেন ক্রস করে সে ভিতর থেকে শুধু বাইরে যাইতে চাই। ভিতর থেকে যদি শুধু বাইরে যাইতে চাই, ভিতর থেকে শুধু বাইরে যাইতে চাই, ভিতরের চার্জটা কি হবে? আরো নেগেটিভ হয়ে যাবে, কারণ পটাশিয়াম পজিটিভ চার্জ। সেল তো একটা পজিটিভ চার্জকে হারাচ্ছে, খুবই কমন সেন্স দিয়ে চিন্তা করো। সেল যখন একটা পজিটিভ চার্জকে হারাচ্ছে তখন আস্তে আস্তে বেশি বেশি নেগেটিভ হচ্ছে। এই জন্য আমরা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বলি -70 টু -80 মিলিভোল্ট, এটা হচ্ছে রেঞ্জ। এখন আরেকটা কথা, একটা কনসেপ্ট হচ্ছে পটাশিয়ামের হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল হচ্ছে 75 মিলিভোল্ট। আর একটা সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -70 থেকে 80। খেয়াল করো দুটো টার্ম, একটা সেলের আরএমপি হচ্ছে -70 থেকে 80, আর পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল হচ্ছে -75। এইটাকে অনেক কিছু বোঝা যায় কেন? কারণ পটাশিয়াম যেহেতু রেস্টিং কন্ডিশনে সবচেয়ে বেশি পারমিয়েবল, তো পটাশিয়ামই কিন্তু এই যে একটা সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে সবচাইতে বেশি কন্ট্রিবিউট করতেছে, এই ভোল্টেজটা অর্জন করতে সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করতেছে। ক্লোরাইড আয়নে কন্ট্রিবিউট করে, এই জন্যই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -75। একদম এক্সাক্ট হচ্ছে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল না। ওকে, সো পটাশিয়াম যখন ভিতর থেকে বাইরে যাচ্ছে, ভিতর থেকে বাইরে যাচ্ছে, ভিতর থেকে বাইরে যাচ্ছে, একটা সময় এসে তো আর ভিতর থেকে বাইরে যাবে না, যখন একটা ফোর্স ডেভেলপ করবে, সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। ওকে, তো ফোর্সটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল। সো এই জন্যই রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের যে ভ্যালুটা, সেটা হচ্ছে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের ভ্যালুর কাছাকাছি। কারণ শুধুমাত্র পটাশিয়ামই মেইনলি, হিউজলি এন্ড লার্জলি কন্ট্রিবিউট করে ওই একটা ছেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে। ওকে, তো তোমরা এখন পড়বে একবার, দেখবে ক্লিয়ার হয়ে গেছে। এগুলো তো আমরা আরো আবার ডিসকাস করবো। সো অ্যাকশন পটেনশিয়াল পড়ানোর আগে আমরা আরো যেটা টার্ম করে ডিসকাস করবো, সেটা হচ্ছে ডিপোলারাইজেশন মানে কি, হাইপারপোলারাইজেশন মানে কি, ইনওয়ার্ড কারেন্ট কি, আউটওয়ার্ড কারেন্ট কি, থ্রেশহোল্ড পটেনশিয়াল কি। আচ্ছা, সো এই জিনিসটা ডিপোলারাইজেশন এন্ড হচ্ছে হাইপারপোলারাইজেশন, এগুলো আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে তোমার আমি একবার বলে যাই, আর অ্যাকশন পটেনশিয়াল সমস্যা পড়বো। আচ্ছা, অ্যাকশন পটেনশিয়াল মানে কি এটা আগে বলি। এক শর্ট ইজ অ্যাকশন পটেনশিয়াল। অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি আমাকে একদম বলো তো দেখি। কেউ নাই, নো ওয়ান। এখানে থার্ড ইয়ার পড়তে ফিফথে সবাই কিন্তু আছে, লজ্জার কিছু নাই। তোমরা বলো যে কি অ্যাকশন পটেনশিয়াল মানেটা কি, ট্রাই করো তুই একজন, কিন্তু হতাশ হয়ে যাবো। লজ্জার কিছু নাই, আবার বলতেছি, তুমি যে কথা বলতেছো তুমি কি, তোমাকে কিন্তু আর বাকি সবাই কেউ চিনতেছে। ওকে, তো লজ্জার কিছু নাই, আর চিনলেও বাকি হয়েছে, তোমরা সবাই শিখতে আসছো। বলো অ্যাকশন পটেনশিয়াল মানেটা কি, বলো। এই তাসিন তুই বল, কেউ বলবে না, আমি বোঝা গেছে। বল বল তাসিন, বল তো দেখি অ্যাকশন পটেনশিয়াল জিনিসটা কি, বল। তুই কিন্তু শুনতে পাচ্ছিস না, শোনার ভান ধরিস না, তুই শুনতে পাচ্ছিস না। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, অ্যাকশন পটেনশিয়াল ভাইয়া যে অ্যাকচুয়াল সংজ্ঞাটা মনে নেই, বাট এটা বলতে পারি যে ভাইয়া অ্যাকশন পটেনশিয়ালের মধ্যে ভাইয়া ডিপোলারাইজেশন হবে, আফটার দ্যাট দেন পোলারাইজেশন হবে আবার। আচ্ছা, ভেরি গুড, একটা টার্ম তো বলছো যে ডিপোলারাইজেশন, এটাই। সো অ্যাকশন পটেনশিয়াল মানেটা কি? অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে
একটা ফেনোমেনন, কাদের ফেনোমেনন একটু আগেই বলছি, সেটা হচ্ছে এক্সাইটেবল সেলস। এক্সাইটেবল সেলস কে কে আছে? একটা হচ্ছে নার্ভ, একটা হচ্ছে মাসল। সো মাসল স্কেলেটাল মাসল হইতে পারে, স্মুথ মাসল হইতে পারে, কার্ডিয়াক মাসল। সো মাসল তো আমাদের মেইনলি থ্রি টাইপস আছে, একটা স্কেলেটাল মাসল, একটা কার্ডিয়াক মাসল, একটা স্মুথ মাসল। সো মাসলস এন্ড নার্ভ এই দুটো জিনিসের অ্যাকশন পটেনশিয়াল থাকে। সো অ্যাকশন পটেনশিয়াল is a phenomenon of excitable cells এবং it consists of a rapid depolarization followed by depolarization শেষ। এত কিছু নাই। ওকে, সো সো এই যে অ্যাকশন পটেনশিয়াল এখন আমরা তোমরা বুঝলা। এখন আমাদের উদ্দেশ্যটা কি? এখন অ্যাকশন পটেনশিয়াল যে হচ্ছে একটা সেলের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন, ট্রান্সমিশন অফ ইনফরমেশন ইন দ্য নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম মানে কি? নার্ভ সিস্টেমের কথা যেহেতু বলছি, অ্যাকশন পটেনশিয়াল উদ্দেশ্য হচ্ছে অ্যাকশন পটেনশিয়ালস আর দ্য বেসিক মেকানিজম ফর transmission of information in the nervous system and in all types of muscle. Okay, so action potential এখন আমি পড়ি, এই যে পেজটা পড়াবো একসাথে পড়াবো, নিচে আসো। সো দেখো এই ফিগারটা ইজ এভরিথিং। এই ফিগার বুঝতে পারছো তো? সবকিছু বুঝতে পারছো। সো প্রথম যে কন্ডিশনটা আছে খুব ভালো মতো খেয়াল করো। সো এই একটা ফিগার, নিচে হচ্ছে আমাদের টাইম দেওয়া আছে, উপর হচ্ছে ভোল্ট দেওয়া আছে, মিলি ভোল্ট। সো একদম নিচে খেয়াল করো, একদম নিচে -80.85 মিলি ভোল্ট, এরপর হচ্ছে -70 মিলি ভোল্ট, এরপর হচ্ছে 0 মিলি ভোল্ট, মানে +6। তো এখন থেকে আমার এটা আশা করি 10 মিনিট শেষ, 10 মিনিটে বসাইতে পারবো, বাইরের বেশি সময় লাগলে লাগবে। তো এইটা বসানোর পরে যদি তোমার না হতো সেটা আমার ব্যর্থতা, আমি এটা মেনে নিব। আমার টার্গেট হচ্ছে তোমাকে আজকে এটা ভালো বোঝাই আমি শেষ করবো। এখন বিষয়টা হচ্ছে, কোন একটা সেল যখন থাকতেছে, কোন একটা সেল যখন রেস্টিং কন্ডিশনে থাকে, একটু আগে বলছি, কোন একটা সেল যখন রেস্টিং কন্ডিশনে থাকে তখন তার যে মেমব্রেন পটেনশিয়ালটা থাকে সেটাকে আমরা বলতেছি রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। সেই রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -70, সেটাও একটু আগে আমি বলছি, সেটা হচ্ছে -70 মিলিভোল্ট। ওকে, তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের লেভেলটা কত? বা হচ্ছে রেঞ্জটা কত? -70 থেকে -80 মিলিভোল্ট। আচ্ছা, পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল হচ্ছে -85 মিলিভোল্ট, যেটা আমি -75 বলছি। দেখছ আমি কিন্তু ভুল বলি না, বিষয়টা এরকম না। আমার তো সবকিছু মনে থাকে না, তাই না? আমার যত মনে ছিল -75 মিলিভোল্ট, কিন্তু আমরা যেটা পাইলাম যে -85 মিলিভোল্ট। আমার কি লজ্জা পাচ্ছে? আমার কি লজ্জা করতেছে তোমাদের সামনে? অবভিয়াসলি লজ্জা করতেছে। মেডিকেল সায়েন্স হিউজ, সবকিছু মনে রাখা সম্ভব। সেই জন্যই তোমার এখন গ্রুপে প্রশ্ন করবে, আর লজ্জার কিছু নেই আমার কাছে। আমি যখন অ্যান্সার দিতে বলবো তখন লজ্জার কিছু নাই। তো দেখো, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -70 টু -80 মিলিভোল্ট, আর হচ্ছে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল হচ্ছে -85 মিলিভোল্ট। বাট আমাদের টার্গেট যেটা ছিল বলার, সেটা হচ্ছে ক্লোজ টু পটাশিয়াম ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল, তাই না? পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে ক্লোজ। তো কেন ক্লোজ সেটা আমি ডিসক্রাইব করছি। তো এখন একটা সেলের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল হচ্ছে -70 মিলিভোল্ট। তো একটা সেলে আমি কি বলছি যে ফার্স্ট অফ অল রেস্টিং কন্ডিশন যদি থাকতেছে, রেস্টিং কন্ডিশন যখন থাকে সেই সেলের কি হয়? পটাশিয়ামের যে এক্সিট করার ক্ষমতা বা পটাশিয়ামের যে ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের যে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল অ্যাচিভ করার যে ক্ষমতা সেটা বেশি থাকে। ওকে, সো এই জন্য আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট পর্যন্ত আসে। এখন একটা কথা বলতে পারো যে ভাইয়া তাহলে যে হচ্ছে যেহেতু পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল -85 মিলিভোল্ট, সো আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেন 70, কেন -85 না, কেন 80 -85 না? এই কথাটার মানে কি বলতে চাচ্ছি? তুমি যেটা আমাকে যেটা বলতে পারো সেটা হচ্ছে আমাদের রেস্টিং কন্ডিশনে কি হচ্ছে? আমাদের রেস্টিং কন্ডিশন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা সেল যখন রেস্টিং কন্ডিশনে আসে তখন কন্টিনিউয়াসলি পটাশিয়াম ভিতর থেকে বেড়ে যাচ্ছে। আরো বলতে, এই রেস্টিং কন্ডিশনে একমাত্র পটাশিয়াম একমাত্র আয়ন, রেস্টিং কন্ডিশনে একটা সেল মেমব্রেনের পটাশিয়াম একমাত্র আয়ন যেটা সেই ভিতর থেকে বাইরে যাইতে পারবে। এবং এই যে ভিতর থেকে বাইরে যাচ্ছে, পজিটিভ চার্জ আমাদের কমে যাচ্ছে, কমতে 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 কোথায় আসে, কোথায় এসে থামে? -85 মিলিভোল্টে এসে যখন থামবে ভিতরে চার্জটা, তখন পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালটা অর্জন হয়ে যাবে। সেই মুহূর্তে পটাশিয়াম আর বাইর হবে না। আমার কথা আশা করি ক্লিয়ার। এখন তাহলে আমি বলতেছি যে ভাইয়া আপনি তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কেন 75, ধরো 75, যেহেতু 70 থেকে 80 দিয়ে ধরো 75। কথা হচ্ছে তাহলে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল তো হচ্ছে হচ্ছে কি হবে ছিল 75 হওয়ার কথা ছিল, তাই না? সরি 85 হওয়ার কথা ছিল, 85 হওয়ার কথা ছিল। কেন 70 থেকে 80? কথাটা হচ্ছে পটাশিয়াম যে বাইর হচ্ছে, পটাশিয়ামের সঙ্গে ক্লোরাইড আয়নের সেটার পারমিয়েবিলিটিও থাকে। কিন্তু ক্লোরাইড আয়ন কি করে? বাইরে থেকে ভিতরে ঢোকে। ক্লোরাইড আয়ন হচ্ছে এক্সট্রাসেলুলার সেল থেকে বাইরে থেকে ভিতরে ঢোকে। তোমরা জানো ক্লোরাইড আয়ন হচ্ছে এক্সট্রাসেলুলার। সো ক্লোরাইড আয়ন যেহেতু এক্সট্রাসেলুলার, সো সে কি করবে? বাইরে থেকে ভিতরে ঢুকবে। এখন খুব বেসিক জিনিস, মানে বেসিক সেন্স চিন্তা করো।
ক্লোরাইডের চার্জ হচ্ছে নেগেটিভ। সো বাইরে থেকে যখন নেগেটিভ চার্জ ঢুকবে ভিতরের কি হবে বলো? বাইরে থেকে যখন নেগেটিভ চার্জ ঢুকবে তখন তো নিউট্রালাইজ হওয়ার কথা, তাই না? এখন আমাদেরকে বলো যে ক্লোরাইড আয়ন, যেটা আমি বললাম যে ক্লোরাইড আয়ন কিছু এক্সট্রা সেলুলার আয়নের কথা বলো, লাইক সোডিয়াম হচ্ছে এক্সট্রা সেলুলার। আর কি কি আছে বলো তো দেখি, ক্লোরাইড এক্সট্রা সেলুলার না ইন্টারসেলুলার, আমাকে বলো। তোমরা ফার্স্ট ইয়ার তো যারা থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার আছে এটুকু জানার কথা যে ক্লোরাইড এক্সট্রা সেলুলার না ইন্টারসেলুলার, সেটা বলো। এক্সট্রা সেলুলার হবে। বলো, আরো কয়েকজন বলো দেখি, জি ভাইয়া এক্সট্রা সেলুলার। আরো কয়েকজন বলো। তোমরা সব চুপ কেন? সবাই কি এক্সট্রা সেলুলার একমত? আচ্ছা very good. ক্লোরাইড তো ভাইয়া মানে সেলের ভিতরেও থাকে, মানে বাইরেও থাকে ভিতরেও থাকে, কিন্তু বাইরে হচ্ছে বেশি, মানে এক্সট্রা সেলুলারের মানে হ্যাঁ, আমি পরিমাণ ওইটাই হচ্ছে বলতে বেশি। চাচ্ছি। আর হ্যাঁ, ওইটাই very good. So ওইটা আমি বলতে চাচ্ছি যে ক্লোরাইড মেইনলি এক্সট্রা সেলুলার, ঠিকই বলছো তোমরা। সো আমি একটু কনফিউজ করার চেষ্টা করলাম তোমাদেরকে, তোমার সঙ্গে যেটা করতে হবে। সো ক্লোরাইড আয়ন হচ্ছে এক্সট্রা সেলুলার, ওকে? সো ক্লোরাইড আয়ন যদি এক্সট্রা সেলুলার হয়, সো ক্লোরাইডের চার্জটা কি? অ্যাকচুয়ালি ক্লোরাইডের চার্জ হচ্ছে নেগেটিভ, তাই না? সো একদমই বেসিক জিনিস চিন্তা করো যে ক্লোরাইড যখন ঢুকতেছে ভিতরে, সেলের চার্জটা তো আরো নেগেটিভ হচ্ছে, সেলের চার্জটা তো আরো নেগেটিভ হচ্ছে। এখন তুমি আমাকে বলো -85 বেশি না -75 বেশি নেগেটিভ? দেখো বলো তোমাকে, যে ম্যাথ -75 বেশি। -75 এই তো এখন তোমার বুঝতে পারছো। এই জন্য ক্লোরাইড আয়ন যখন ভিতরে ঢুকে তখন সে আরো বেশি নেগেটিভ চার্জ ভিতরে ঢুকতেছে। এই জন্য আমাদের কি হচ্ছে, রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালটা -85 না হয়ে, মানে পটাশিয়াম ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল না হয়ে -75 হচ্ছে। তার মানে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল ক্লোরাইড আয়ন আর পটাশিয়াম আয়ন দুইটাই কিন্তু আমাদের কন্ট্রিবিউট করতেছে রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল, ওকে? এটাই বলতে চাচ্ছি। এরকম একটা কেস ছিল। তো আমি মনে করি খুব ভালো মতো পড়ে গেছি। ফার্স্ট টাইম যখন পড়ছিলাম তখন ক্লোরাইডকে আমি নেগলেক্ট করছি। আমি পড়ছি যে শুধুমাত্র যে পটাশিয়ামই একমাত্র ভূমিকা রাখে ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালে এন্ড রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালে, শুধুমাত্র পটাশিয়ামের ভূমিকা। তো একটা কেস ছিল এরকম যে এরকম পেশেন্ট ছিল, দেন প্রশ্ন ছিল আমার এরকম যে এই রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালে কোন আয়নটার ভূমিকা সবচেয়ে বেশি? অপশনে পটাশিয়াম নাই, পটাশিয়াম ছিলই না। আমি তো জানতাম না যে ক্লোরাইড আয়ন, তখন আমি ফার্স্ট টাইম পড়ি নাই। তো ক্লোরাইড আয়নের ভূমিকা আছে, তো ক্লোরাইড আয়নের অবভিয়াসলি ভূমিকা আছে। এই ভূমিকাটা আছে কেমনে বুঝলাম? যে এই জন্যই রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল, পটাশিয়ামের যে ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল -85 না হয়ে 25 হচ্ছে একমাত্র কারণে ক্লোরাইড আয়নেরও কিছু কিছু ভূমিকা আছে। অবভিয়াসলি পটাশিয়ামের মতো মেজর ইম্প্যাক্ট নাই, অবভিয়াসলি ইম্প্যাক্ট আছে। এইটাই আমি বলতে চাচ্ছিলাম। আচ্ছা এখন আসো। সো রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল তাহলে -70 মিলিভোল্ট। সো এই ক্ষেত্রে আমাদের সেলটা আছে রেস্টিং কন্ডিশন। এখন তাহলে একটু আগেই বলছি, একটু আগে সেল যখন যখন অ্যাকশন পটেনশিয়াল প্রোপাগেট হওয়া শুরু করবে, অ্যাকশন পটেনশিয়াল যখন প্রোপাগেট হওয়া শুরু করবে, দেখো ফার্স্ট স্টেপটা resting membrane potential. At rest, the membrane potential is approximately -70 millivolt. Achha, negative. So potassium conductance or potassium permeability is high. Potassium conductance is high. আগেই বলছি, and potassium channels are almost fully open. এই জন্য potassium ions কে allow করতেছে to diffuse out of the cell down the concentration gradient. আসলে বুঝতে পারছো, এই যে concentration gradient যাচ্ছে, ফলে একটা কি তৈরি হচ্ছে? পোটেনশিয়াল অলরেডি তৈরি হচ্ছে, তাই না? একটা পোটেনশিয়াল তৈরি হচ্ছে। এই পোটেনশিয়ালটা আমাদের পটাশিয়ামকে তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের দিকে মুভ করতে দিচ্ছে। এই যে দেখো একটা কথা, দ্য কন্ডাক্টেন্স টু ক্লোরাইড আয়ন অলসো ইজ হাই অ্যাট রেস্ট। এই জন্যই ক্লোরাইড আয়ন এবং পটাশিয়াম দুটাই আমাদের কন্ট্রিবিউট করতেছে। বাট কথাটা হচ্ছে সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাট রেস্ট দ্য পটাশিয়াম কন্ডাক্টেন্স ইজ লো and thus the resting membrane potential is far from the sodium equilibrium potential. তো মানেটা কি? মানেটা হচ্ছে আমাদের অ্যাকশন পটেনশিয়ালের জন্য ফার্স্ট যে কিকটা লাগবে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম লাগবে। ফার্স্ট যে কিকটা লাগবে সেটা হচ্ছে আমাদের সেলের ভিতরে সোডিয়াম লাগবে। তো কিন্তু যখন একটা সেল রেস্টিং কন্ডিশনে থাকে তার তো সোডিয়ামের কোনো পারমিবিলিটি নাই। আবারও বলছি, সোডিয়ামের কোনো পারমিবিলিটি নাই, এই জন্যই অ্যাকশন পটেনশিয়ালটা শুরু হতে পারতেছে না। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, রেস্টিং পটেনশিয়াল। সেকেন্ড স্টেপ কি? So একটা inward current, usually the result of current spread from action potentials at neighboring sites causes depolarization of the nerve cell membrane threshold. আচ্ছা, তো মানে দেখি এটা মানে কি? তো সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যখন একটা সেল রেস্টিং কন্ডিশনে যাওয়ার পরে, যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অর্জন করতেছে, যখন সেলটা আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অর্জন করা হয়ে যাচ্ছে, এরপরে কি? এরপরে আমাদের সোডিয়াম যেগুলো ছিল, এই যে
নেক্সট স্টেপটা কি ছিল? নেক্সট স্টেপ হচ্ছে যখন রেস্টিং কন্ডিশন ডাউন, এরপরে কিন্তু আমাদের সোডিয়াম যেহেতু এক্সট্রা সেলুলার কনসেন্ট্রেশন সবচাইতে বেশি, সোডিয়াম বাবাটা কি করবে? সোডিয়াম বাবাটা আমার ভিতরে ঢোকার ট্রাই করবে। সোডিয়াম যখন একবার ইনওয়ার্ড কারেন্ট ঢুকবে ভিতরে, তখন সেলের যে ইন্টিরিয়র সেটা কি হবে বলো? পজিটিভ হবে। দিস ইজ কল্ড ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন মানে হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালটা নেগেটিভ থেকে পজিটিভ হওয়া। আবারও বলতেছি, ডিপোলারাইজেশন মানে হচ্ছে মেমব্রেন পটেনশিয়াল নেগেটিভ থেকে পজিটিভ হওয়া। এখন তুমি কমন সেন্স ইউজ করো যে মেমব্রেন পটেনশিয়াল কখন নেগেটিভ থেকে পজিটিভ হবে? শুধুমাত্র যখন তোমার সেলের ভিতরে পজিটিভ চার্জ ঢুকবে। সেই পজিটিভ চার্জটা কে নিয়ে আসবে? সোডিয়াম। এইটাই হচ্ছে আমাদের খেলা। সোডিয়াম ভাইয়া, এই জায়গায় না একটু কনফিউজ লাগতেছে। আপনি বললেন যে রেস্টিং মেমব্রেন অবস্থায় সোডিয়াম ঢুকতে পারবে না, আবার রিপোলারাইজেশনের সময় সোডিয়াম ঢুকতেছে। একটু কনফিউজ ডিপোলারাইজেশন লাগতেছে না, আর কি। তুমি হচ্ছে আগে পুরোটা বোঝার চেষ্টা করো। ওকে, তো পুরোটা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবো। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অবস্থায় অ্যাচিভ করার পরে, এটা তো রেস্টিং কন্ডিশনও না। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট অ্যাচিভ তুমি করছো, অ্যাচিভ আমরা করছি, এরপরে সোডিয়াম ঢুকতে পারবে। ওকে, রিপোলারাইজেশন না, দিস ইজ নট কল্ড রিপোলারাইজেশন, দিস ইজ কল্ড ডিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। ওকে, রিপোলারাইজেশন আলাদা জিনিস, সেটা আমি বলবো। সো আমি আগে শেষ করি, তুমি দেন তারপর প্রশ্ন করবা। পুরো অ্যাকশন পটেনশিয়ালটা শেষ করি। আমার কথাটা হচ্ছে, এই যে যখন আমাদের রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল -70 মিলিভোল্ট অ্যাচিভ করলো, এর পরের স্টেজ বলতেছি আমি, এটা কিন্তু পরের স্টেজ। ওকে, এটা হচ্ছে পরের স্টেজ। তো পরের স্টেজে কি হচ্ছে? পরের স্টেজে যেটা আমাদের আসবে, না ভাই, আমি বলতে ভুল করছি। অ্যাকচুয়ালি ডিপোলারাইজেশন হবে, কিন্তু মানে সোডিয়ামটা ঢুকলো কিভাবে আর কি। মানে ওই যে ফার্স্ট সোডিয়াম যদি ঢুকলো। আমাদের হচ্ছে ওয়ান্স দা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ইজ অ্যাক্টিভেটেড, তখন সোডিয়াম চ্যানেল গুলো ওপেন হয়ে যাবে। সেটা আমি নেক্সট স্টেপে বলবো। ওকে, একটু ধৈর্য ধরো, একটু আগে ক্লাসটা শেষ করো। তো এখন দেখো যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে যখন আমাদের -70 মিলিভোল্ট যখন আমাদের চার্জ অ্যাচিভ হয়ে যাচ্ছে, এরপরে কন্ডিশনটা কি? এরপরে কন্ডিশন হচ্ছে যেহেতু আমাদের আরএমপি ডাউন, এরপরে আমাদের সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হয়ে যাবে, যেটা আমি পরে বললাম। সোডিয়াম চ্যানেলগুলো ওপেন হলে যেটা হবে হচ্ছে সোডিয়াম ভিতরে ঢুকবে। তো সোডিয়াম যখন ভিতরে ঢুকবে সেটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন। তখন আমাদের সেলের চার্জ নেগেটিভ থেকে পজিটিভ হবে, নেগেটিভ থেকে পজিটিভ হবে। ওকে, সো দিস ইজ কল্ড ডিপোলারাইজেশন, যে সেলের চার্জ আমাদের নেগেটিভ থেকে পজিটিভ হচ্ছে। তো এই যে কেন হচ্ছে সেটা আমরা পড়ব। তো নেক্সট স্টেপ দেখো, সেটা হচ্ছে আপস্ট্রোক অফ অ্যাকশন পটেনশিয়াল, যেটাকে আমরা বলতেছি যে সেল মেমব্রেন যখন -70 মিলিভোল্ট হচ্ছিল, দেখো এইটা হচ্ছে আমাদের স্পাইক। অ্যাকশন পটেনশিয়াল স্পাইক হচ্ছে এই কালারটা, এটাকে কি কালার বলে? ভায়োলেট কালার খুব সম্ভবত, এই কালারটা। তো -70 মিলিভোল্ট থেকে যখন সোডিয়াম ভিতরে ঢুকতেছে, সেলের ভিতরে যখন ঢুকতেছে, এখন সোডিয়াম কন্ডাক্টেন্স। আমাদের এইটা লিংক শেষ হয়ে গেলে আমি আমার একটা লিংক দিব ক্লাস, এটা বিশেষ করে। সো এর সোডিয়াম কন্ডাক্টেন্স, সোডিয়াম কন্ডাক্টেন্স দেখতেছে বাড়তেছে, কিন্তু কন্টিনিউসলি সোডিয়াম কন্ডাক্টেন্স কি সুন্দর করে বাড়তেছে, দেন পরে কমতেছে, পরে কমারটা কমা, পরে কথা এটা পরে। কারণ সোডিয়াম কন্ডাক্টেন্স যেহেতু বাড়তেছে, তো বাড়ার সময় যেটা হবে আমাদের সোডিয়াম বেশি বেশি ভিতরে ঢুকতেছে। যখন ঢুকবে তখন আমাদের এই যে ভোল্টেজ কন্ডাক্টেন্সটা পজিটিভ হচ্ছে। তো -70 মিলিভোল্ট থেকে পজিটিভ হতে হতে যখন -60 মিলিভোল্ট আসবে, -60 মিলিভোল্ট, তখন আলটিমেটলি যখন 60 মিলিভোল্টে আসতেছে, তখন আমাদের কি হবে? অ্যাকশন পটেনশিয়ালের যে একটা টার্ম বলি, একটা পয়েন্ট বলি, থ্রেশহোল্ড পটেনশিয়াল, সেটা সে অ্যাচিভ করবে। থ্রেশহোল্ড পটেনশিয়াল মানেটা কি? মানেটা হচ্ছে an inward current usually the result of current spread from action potentials at neighboring sites causes depolarization of the Maxwell membrane and two threshold which occurs at approximately -60 millivolt. সো এইটা হচ্ছে কথা, যখন -60 মিলিভোল্টে যখন আমাদের আসবে আমাদের মেমব্রেন পটেনশিয়ালটা, তখন আমাদের অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হওয়া শুরু করবে, বা আমরা যেটাকে বলতেছি যে অ্যাক্টিভেশন অফ সোডিয়াম চ্যানেল। সো প্রথম দিকে যেটা হচ্ছে সোডিয়াম স্লোলি ঢুকবে, সোডিয়ামের গেটটা এখন ওপেন হবে না, একদমই স্লোলি ঢুকবে, ইনওয়ার্ড কারেন্ট আসতে থাকবে। বাট যখন -60 মিলিভোল্ট আসবে, তখন সোডিয়াম আমাদের অ্যাক্টিভেশন যে গেটটা আছে এটা ওপেন হয়ে যাবে, এবং র্যাপিডলি আমাদের সোডিয়াম একবারে র্যাপিডলি কন্ডাক্টেন্সটা, যেটা আমরা টার্মটা বলি কন্ডাক্টেন্স প্রম্পটলি ইনক্রিজ। প্রম্পটলি মানে হচ্ছে অনেক র্যাপিডলি, হঠাৎ করে বাড়বে, এবং একটা সময় যেটা হবে যে আমাদের পটাশিয়াম কন্ডাক্টেন্সের চাইতে বাড়বে। এই কথাটা কিন্তু খুবই খেয়াল করো। পটাশিয়াম কন্ডাক্টেন্স কিন্তু রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালে, যখন সেলটা রেস্টিং কন্ডিশনে, তখন সবচেয়ে বেশি পাবে। এখন কিন্তু সেল রেস্টিং কন্ডিশনে নাই, এখন কিন্তু অলরেডি অ্যাকশন পটেনশিয়াল আমাদের শুরু হয়ে গেছে, যেহেতু সোডিয়াম আমাদের ভিতরে ঢুকতেছে। তো এমন একটা কন্ডিশন আসবে যেখানে আমাদের ইনওয়ার্ড কারেন্টের ঢোকার পরিমাণটা অনেক বেশি। ওকে, সো
কতটুকু ঢুকবে, কথাটা হচ্ছে কত দূর ঢুকবে, এই সেই কথা, এই এখানে সেই খেলা। সোডিয়াম আমাদের ঢোকা শুরু করলো, অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়ে গেল, তারপর এখানে একটা টার্ম থাকবে থ্রেশেড পটেনশিয়াল। তো থ্রেশেড পটেনশিয়াল হচ্ছে এমন একটা লেভেল, ওই লেভেলে না গেলে অ্যাকশন পটেনশিয়াল শুরু হবে না। এটা হচ্ছে আমাদের মেন কথা। আচ্ছা, আমাদের 40 মিনিট পার হয়ে গেছে, বাট ইয়া হচ্ছে না কেন, লিঙ্ক ডিসঅ্যাপিয়ার করতেছে না কেন, বুঝলাম না তো। যাও সো যেটা হচ্ছে, শুনতে পাচ্ছ আমাকে? ভাইয়া এখন মোস্ট প্রবাবলি কোভিড এর জন্য এটা আনলিমিটেড করে দিয়েছে যতদূর শুনেছিলাম। না, আনলিমিটেড বলে লাস্ট দিন তো আনলিমিটেড করে নাই, জানি না করতে, আবার শুনতে পাচ্ছ না সেটা বলো। হ্যাঁ সত্যি আচ্ছা, ওকে। আছে। সো দেন একটা যখন থ্রেশহোল্ড পটেনশিয়ালটা আমাদের অ্যাচিভ করে, সো থ্রেশহোল্ড পটেনশিয়াল জিনিসটা কি, আমি একটু আগে বলছিলাম যে নিচে একটু রেখে দিচ্ছি, দেখো। Threshold potential is the membrane potential at which occurrence of the action potential is inevitable. So inevitable মানেটা কি, মানে ওই সময় অ্যাকশন পটেনশিয়াল obviously হবে এবং হবেই। সো থ্রেশহোল্ড পটেনশিয়াল ইজ লেস নেগেটিভ দেন দ্য রেস্টিং পটেনশিয়াল। কারণটা কি, কারণটা হচ্ছে ইনওয়ার্ড কারেন্ট যখন ঢুকতেছে, তাই না? তো ইনওয়ার্ড কারেন্ট ঢুকতে ঢুকতে যখন একটা পজিটিভ কন্ডিশন চলে আসতেছে, যখন থ্রেশহোল্ড পটেনশিয়ালটা গেইন করতেছে বা রিচ করতেছে, তখনই আমাদের অ্যাকশন পটেনশিয়ালটা শুরু হয়ে যাবে। ওকে, সেটা হচ্ছে কথা। আর ডিপোলারাইজেশন মানে কি, ডিপোলারাইজেশন মানে আবারও এই যে বললাম, এখন তোমরা বুঝতে পারবা যে সেলের যে ইন্টেরিয়রটা লেস নেগেটিভ অর পজিটিভ হয়, এটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন। এখন কথা হচ্ছে যে পটাশ, এই যে সোডিয়ামটা কত দূর ঢুকবে, সোডিয়ামটা কতক্ষণ ঢুকবে, ঢুকতে ঢুকতে এমন একটা পর্যায়ে আসবে যখন সোডিয়াম তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালটা অর্জন করবে, এর বেশি সোডিয়ামে ঢুকবে না, তখন সোডিয়াম গেট ক্লোজ হয়ে যাবে। বলতেছি সেই কথাটা, দেখো সোডিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল কিন্তু +65 মিলিভোল্ট। তো সবগুলো আয়ন, যতগুলো ইলেকট্রোলাইটস আছে, সবাই তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালের দিকে মুভ করতে চায়, পারে কিন্তু অ্যাচিভ করতে, সেটা পরের কথা, মুভ করতে চায়, এইদিকে তো মুভ করছে, কিন্তু একটা সময় পরে তার হচ্ছে একটা তার অপোজিট ফোর্স চলে আসে, এই জন্য সে ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালটা অ্যাচিভ করতে পারে না। বাট সোডিয়ামের ক্ষেত্রে যেটা হয় যে সোডিয়ামের চ্যানেলগুলো ওপেন হতে 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 কিছু সময় পরে, একদিন বা দুদিন পরে ক্লোজ হয়ে যাবে। তো সোডিয়ামের চ্যানেল যদি ক্লোজ হয়ে যায়, তো সোডিয়াম তার ভিতরে ঢুকতে পারতেছে না, তাই না? বাইরে থেকে ভিতরে ঢুকতে পারতেছে, তখন আমাদের ইনওয়ার্ড যে কারেন্টটা সেটা স্টপ হয়ে গেল, এই পর্যন্ত। ওকে, তো সোডিয়াম কন্ডাক্টিং থাকে এই পর্যন্ত। তো এটা হচ্ছে আমাদের আপস্ট্রোক অফ অ্যাকশন পটেনশিয়াল বা ডিপোলারাইজেশন অফ অ্যাকশন পটেনশিয়াল। দেন রিপোলারাইজেশন অফ অ্যাকশন পটেনশিয়াল কি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সো রাখো, ফার্স্ট এক্ষেত্রে যেটা হবে রিপোলারাইজেশন অফ অ্যাকশন পটেনশিয়াল, যে আমাদের সোডিয়াম চ্যানেলগুলো এখন বন্ধ হয়ে গেছে, সো বন্ধ যখন হচ্ছে, সো সোডিয়ামের ঢোকার লেভেলটা কি কমে যাচ্ছে, তো সোডিয়াম কন্ডাক্টেন্সটা কমে যাচ্ছে, সো সেল মেমব্রেন, সেলের যে ইন্টেরিয়র, সেটা কিন্তু আবার নেগেটিভ হতে থাকতেছে। দেখো, সো এই জায়গায় এই যে ফার্স্ট স্টেপ ছিল এটা, আর এটা হচ্ছে রিপোলারাইজেশন। এটাকে বলে, এই স্প্যাকটাকে বলে, উপরে যাচ্ছে এটা ডিপোলারাইজেশন, নিচে হচ্ছে রিপোলারাইজেশন, এই পর্যন্ত রিপোলারাইজেশন। সো এখন রিপোলারাইজেশন দুইটা কারণ হবে, আবার বলতেছি। এক নম্বর, সোডিয়াম চ্যানেলের বা ভোল্টেজ ডিরেক্ট সোডিয়াম চ্যানেলের যে গেট, সেটা বন্ধ হয়ে যাচ্ছে, নাম্বার 1। আর নাম্বার 2, এই সময় পটাশিয়ামের কন্ডাক্টেন্স কিন্তু আবার বেড়ে যাচ্ছে। আবার বেড়ে যাচ্ছে বলতে কি, পটাশিয়ামের কন্ডাক্টেন্স কিন্তু সবসময় একটা ছিল, কিন্তু এই যে ফার্স্ট কন্ডিশনে বা ডিপোলারাইজেশনের ক্ষেত্রে কিন্তু সোডিয়ামের কন্ডাক্টেন্স এতই ছিল যে পটাশিয়ামকে সে সাপ্রেস করে রাখতে পারে। বাট এখন যেটা হবে যে সোডিয়ামের যেহেতু কন্ডাক্টেন্সটা কমে গেছে, পটাশিয়াম কিন্তু আবার তার নিজের খেলাটা শুরু করবে। তো পটাশিয়ামের খেলাটা কি বলো? সো আমি যদি আবার তোমাকে ইজিলি বলি, পটাশিয়ামের খেলা কি, সোডিয়ামের খেলা ছিল সোডিয়াম বাইরে থেকে ভিতরে ঢুকবে, দ্যাট মিন্স চার্জটা সেল মেমব্রেনের ভিতরে পজিটিভ হবে। আর পটাশিয়ামের খেলা কি, পটাশিয়াম ভিতর থেকে বাইরে যাবে, পটাশিয়াম হচ্ছে ভিতর থেকে বাইরে যাবে, তার মানে কি, সেলের ইন্টেরিয়র আরো নেগেটিভ করবে। তাহলে সেল মেমব্রেন পটেনশিয়ালটাকে আরো নেগেটিভ করা, নেগেটিভ থেকে আরো নেগেটিভ করা, এটাকেই বলা হয় রিপোলারাইজেশন। এই যে এটাকে বলে রিপোলারাইজেশন। দেখো, সো রিপোলারাইজেশন অফ দ্য অ্যাকশন পটেনশিয়াল, এই কন্ডিশনে কি হবে, ফার্স্ট সোডিয়ামের যে গেট সেটা বন্ধ হয়ে যাবে, এবং আমাদের যে পটাশিয়ামের যে কন্ডাক্টেন্স সেটা কিন্তু হাই থাকবে এই কন্ডিশনে। ওকে, তো কম্বাইন্ড ইফেক্টটা কি, কম্বাইন্ড ইফেক্ট হচ্ছে পটাশিয়ামের কন্ডাক্টেন্স সোডিয়ামের চাইতে অনেক বেশি, সো আউটওয়ার্ড যে কারেন্ট, সোডিয়ামের কারেন্টটাকে আমরা বলি আউটওয়ার্ড কারেন্ট, আর পটাশিয়ামের কারেন্টটাকে বলি আউটওয়ার্ড কারেন্ট, আর সোডিয়ামের কারেন্টটাকে বলি ইনওয়ার্ড কারেন্ট। সো আউটওয়ার্ড কারেন্টটা যেহেতু অনেক বেশি, যেহেতু পটাশিয়াম অনেক বেশি মুভ করতেছে বাইরে, সো ভিতরটা আরো নেগেটিভ হয়ে যাচ্ছে। সো দেখো, যে আমাদের যে মেমব্রেন পটেনশিয়াল ছিল, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বা আরএমপি -70 ছিল, সেখান থেকে পজিটিভ হচ্ছে, পজিটিভ হতে 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 কিন্তু আবার নেগেটিভ হয়ে যাচ্ছে, পটাশিয়াম আবার বাইরে হচ্ছে, এটাকে বলে রিপোলারাইজেশন। ওকে, তো দেখো, এই যে দেখো, এখন কিন্তু পটাশিয়াম কন্ডাক্টেন্স একটা লেভেলে ছিল, যখন সোডিয়ামের কন্ডাক্টেন্স ছিল কত বেশি, পটাশিয়ামের কন্ডাক্টেন্স একটা লেভেলে ছিল, একদম স্টপ হয় নাই, বাট অনেক কম সোডিয়ামের তুলনায়। আর এখন সোডিয়ামের কন্ডাক্টেন্স কমে গেছে, পটাশিয়ামের কন্ডাক্টেন্স অনেক হাই, এই জন্য রিপোলারাইজেশন হচ্ছে। ওকে, এখন কথা হচ্ছে রিপোলারাইজেশন পরের স্টেপটাকে আমরা বলি হাইপার পোলারাইজেশন। এটাকে বলি হাইপার পোলারাইজেশন। হাইপার পোলারাইজেশন মানে কি, আফটার পোলারাইজেশন
মানে ফর এ ব্রিফ পিরিয়ড আফটার রিপোলারাইজেশন পটাশিয়ামের কন্ডাক্টেন্স হাই থাকে। ওকে, এমন হাই থাকে যে রেস্টিং কন্ডিশনে যতটা থাকে তার চাইতে হাই থাকে। সো পটাশিয়ামের যে কন্ডাক্টেন্স বা আউটওয়ার্ড যে কারেন্ট, সেটা পটাশিয়ামের যে আউটওয়ার্ড কারেন্ট বা পটাশিয়ামের কন্ডাক্টেন্সটা লো হওয়ার আগে পটাশিয়ামের কন্ডাক্টেন্স যেহেতু হাই থাকে, তো সে কি করে হাইপার পোলারাইজেশন করে। হাইপার পোলারাইজেশন মানে এইটা হচ্ছে সেই কথা মনে রাখতে। হাইপার পোলারাইজেশন মানে হচ্ছে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালের চেয়ে আরো নেগেটিভ হওয়া। তো আমাদের যখন সেল অ্যাকশন পটেনশিয়াল শুরু হয়েছিল, আমাদের আরএমপি 70 থেকে শুরু করছে মাইনাস, এখন দেখো নিচে যেহেতু নামছে এটা কত -80। সো পটাশিয়াম কন্ডাক্টেন্স এতই বেশি থাকে রেস্টিং কন্ডিশনে, যেহেতু আমরা রেস্টিং কন্ডিশনে চলে আসছি, তাই না? যেহেতু আমরা রেস্টিং কন্ডিশনে চলে আসছি, রেস্টিং কন্ডিশনে আবারও বলতেছি, রেস্টিং কন্ডিশনে পটাশিয়াম কন্ডাক্টেন্স এতই বেশি থাকে যে তার ইকুইলিব্রিয়াম পটেনশিয়ালকে সে রিচ করতে চায়। এই জন্য পটাশিয়াম বাইরে হতেই থাকবে। একটা সময় পরে সে আসি থামবে। আর যেহেতু আরো বেশি বার হচ্ছে, তার মানে কি পটাশিয়ামের কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা ছিল -70, তার চাইতেও আমাদের মেমব্রেন পটেনশিয়ালটা বেশি নেগেটিভ হয়ে যাচ্ছে। একমাত্র কারণে সেটা হচ্ছে সে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল -80 রিচ করতে চায়। সো এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে নিচে নামতেছে, এটাকে বলা হচ্ছে হাইপার পোলারাইজেশন বা ওভারশুট আমাদের। ওকে, সো এখন তাহলে আমাদের আজকে অ্যাকশন পটেনশিয়াল এই পর্যন্ত টার্গেট ছিল। বাকি হচ্ছে আমি আগামীকাল পড়াবো, বাট একটা জিনিস এখানে পড়াই, এটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে গেট। সো দাদা এখন বলি একটা কথা। হ্যাঁ, বলো। এখন হাইপার পোলারাইজেশনের ক্ষেত্রে যখন এটা অতিরিক্ত নেগেটিভিটির দিকে চলে আসছে, তখন কি -70 বেশি নেগেটিভ নাকি -85 বেশি নেগেটিভ? সেক্ষেত্রে -85 বেশি। এক্স্যাক্টলি, ভালো বলছো। আমি বলতে ভুলে গেছি, এক্ষেত্রে কিন্তু -85 বেশি নেগেটিভ। ওকে, কারণ হচ্ছে কি, তার নেগেটিভ চার্জ যেহেতু তার মেমব্রেন পটেনশিয়ালের দিকে মুভ করতে পারছে, এটা রিলেটিভ বিষয়। ওকে, তো তুমি যেটা করবা যে এই যে মানের ভেজালটা এড়ানোর জন্য, -70 বেশি -80 এড়ানোর জন্য যেটা খেয়াল করবা যে পটাশিয়ামের ইকুইলিব্রিয়াম পটেনশিয়াল সবসময় মাথায় রাখবে। এইটা যদি মাথায় রাখতে পারো, সোডিয়ামটা মাথায় না রাখলে হবে। সোডিয়ামটা +65 আর পটাশিয়াম হচ্ছে -85। সো মনে রাখবা, যখন রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল থেকে আবারও পটাশিয়াম বাইরে ঢুকতেছে, মানে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অ্যাক্সেস করা হয়ে গেছে, বাট পটাশিয়ামের কন্ডাক্টেন্স এখনো আছে, দ্যাট মিন্স সে আরো বেশি আউটওয়ার্ড কারেন্টটা তার এখন স্টিল পেতে, সে আরো বেশি পজিটিভ চার্জ সে বাইরে দিচ্ছে। ওকে, আশা করি ক্লিয়ার। সো এই জিনিসটা মাথায় রাখবা যে তোমার হচ্ছে পটাশিয়ামের কন্ডাক্টেন্সটা হচ্ছে -85 মিলিভোল্ট, -85 মিলিভোল্ট। এখন রিপোলারাইজেশনের সংখ্যা যদি তুমি পড়ো, এখানে আমরা যদি দেখি, এখন বুঝতে পারবা যে রিপোলারাইজেশন মানেটা কি। হাইপারপোলারাইজেশন মানে, hyperpolarization is the process of making the membrane potential more negative. Okay, more negative. Membrane potential -70 ছিল, এখন আরো বেশি নেগেটিভ। So as with depolarization, the terms increasing or decreasing should not be used to describe the change that makes membrane potential more negative. So আমি যখন টার্মটা ইউজ করছিলাম যে -75 পড়ো, -85 পড়ো, এটা কিন্তু দুইটা বিষয় আছে। এটা কোনটা বেশি পজিটিভ এন্ড কোনটা বেশি নেগেটিভ, এটাই বলি না, এই জন্য তোমার কনফিউজ হয়ে গেল। তো কোনটা বেশি পজিটিভ এন্ড কোনটা বেশি নেগেটিভ, তোমাকে কিন্তু এটা বুঝতে হবে। তো -75 বেশি পজিটিভ না -85 বেশি পজিটিভ, তোমাকে বলা। -75 পজিটিভ, এক্স্যাক্টলি, -85 এর থেকে। এক্স্যাক্টলি। আমি যখন এইটা বলতে যাচ্ছিলাম, তোমাকে হয়তো হচ্ছে কিন্তু ভাইয়া, যদি ক্লোরাইড আয়ন ভেতরে ঢুকে তাহলে কেন -85 থেকে -75 হয়ে যাবে? ক্লোরাইড তো নেগেটিভ না। যদি পটাশিয়াম ভেতর থেকে বাইরে যাওয়ার কারণে যদি নেগেটিভের দিকে যাইতে থাকে, আস্তে আস্তে নেগেটিভ হবে, পজিটিভ থেকে -60, -70, -80 এরকম হবে। ওরকম যদি ক্লোরাইডটাও বাইরে থেকে ভেতরে ঢুকে তাহলে তো আরো নেগেটিভের দিকে যাওয়ার কথা ছিল। এখন আরো নেগেটিভ থেকে যাওয়া আসলে ভেরি গুড, খুব ভালো প্রশ্ন। কথাটা হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল করতেছি। ওকে, তো ব্যালেন্স কে করতেছে? আমাদের রেস্টিং মোমেন্ট পটেনশিয়ালে কোন কোন আয়নের পারমিয়াবিলিটি সবচেয়ে বেশি, আমাকে বলো তো দেখি, বলো, মানে যে কেউ বলো। রেস্টিং মোমেন্ট পটাশিয়াম আর ক্লোরাইড। পটাশিয়াম আর ক্লোরাইড, ভেরি গুড। সো এখন তুমি চিন্তা করো যে পটাশিয়াম আর ক্লোরাইডের ভাইয়া, যদি ক্লোরাইডও ভেতর থেকে বাইরে যাইতো তাহলে ওইটা হচ্ছে -75 থেকে -85 থেকে -75 হইতে পারতো, যে নেগেটিভটা ভেতর থেকে বাইরে যাচ্ছে মানে পজিটিভের দিকে যাচ্ছে। কিন্তু যদি বাইরে থেকে ভেতরে আসে তাহলে তো আরো বেশি নেগেটিভ হয়ে আরো যাওয়ার বেশি কথা ছিল। এক্স্যাক্টলি কথা বুঝতে পারছো, বাট এক্সপ্লেনেশনটা হচ্ছে এরকম, খেয়াল করো। তো আমি যেটা বললাম যে মেমব্রেন পটেনশিয়াল যখন হয়, যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যখন হচ্ছে, তো আমাদের ফার্স্ট যে কাজটা সেটা কি? ফার্স্ট আমাদের যে কাজ সেটা তুমি সবসময় খেয়াল করবা যে আমাদের ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন কোনগুলা বেশি এবং এক্সট্রা সেলুলার কনসেন্ট্রেশন কোনগুলা বেশি, এটা যদি তুমি আগে খেয়াল করো, দেন সুন্দর মতো বুঝতে পারবা। সো আমি একটা ফিগার আঁকাই। সো মনে করো
ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের পটাশিয়াম বেশি, এটা নরমাল। আর বাইরে হচ্ছে এক্সট্রাসেলুলার, সোডিয়াম হচ্ছে নরমাল। ওকে, ইন্টারসেলুলার, এক্সট্রাসেলুলার। এখন আমাকে বলো পটাশিয়ামের সাথে আর বেশি কয়েকটা ইন্টারসেলুলার ক্যাটায়নের নাম বা আয়নের নাম বলো, আর কয়েকটা ইলেকট্রোলাইসের নাম বলো। কেউ একজন বলো যে পটাশিয়ামের সাথে আর কি কি বেশি থাকে, বলো দেখি, নাম বলো যে একটা। ক্যালসিয়াম, এগুলা ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তো ক্যালসিয়াম তো ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন বেশি থাকে না এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন বেশি থাকে, বলো দেখি। ইন্ট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার। এক্সট্রাসেলুলার, এক্স্যাক্টলি। সো আমি খুবই হতাশ যে তোমার এই যে আমাদের যে মেইন পড়া, আমরা ফার্স্ট পড়ে তো পড়ি এটা যে ইন্টারসেলুলার এন্ড এক্সট্রাসেলুলার হচ্ছে তোমার যে আয়নগুলোর নাম, এই দুইটা জিনিসই পড়ি, কিন্তু তুমি এইগুলা কনফিউজ হয়ে যাচ্ছ। ওকে, আমি তোমাদেরকে কনফিউজ করতেছি এই জন্য, বাট কনফিউজ হলে হবে না। দেখো আমাদের ক্যালসিয়াম কিন্তু মেইনলি এক্সট্রাসেলুলার। ওকে, ক্যালসিয়ামও কিন্তু ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন কম থাকে। সোডিয়াম এক্সট্রাসেলুলার, ক্যালসিয়াম এক্সট্রাসেলুলার, ইন্টারসেলুলার কে? ইন্টারসেলুলার মেইনলি হচ্ছে পটাশিয়াম। ওকে, ইন্টারসেলুলার তো মেইনলি পটাশিয়াম। আরেকটা আয়ন, আরেকটা হচ্ছে অ্যানায়ন আছে, বলো অ্যানায়ন নাম বলো। ইন্টারসেলুলার মেইনলি কে বেশি? আরেকটা অ্যানায়ন নাম বলো। বলো আজকে, না হলে আমি শেষ করবো না, আজকে দেখি, বলো আমাকে, বলো দেখি। বাইকার্বনেট। ভেরি গুড, বাইকার্বনেট। আরো বাইকার্বনেট তো এক্সট্রাসেলুলার। না, বাইকার্বনেট ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার সমান। সো হচ্ছে বাইকার্বনেট যখন বাফার হিসেবে কাজ করে তখন এক্সট্রাসেলুলার ইন্টারসেলুলার দুইটাতেই মানে ফ্ল্যাকচুয়েট করে। তো বাইকার্বনেট তুমি ইন্টারসেলুলার বলতে পারো, প্রবলেম নেই, বাট একদমই যেরকম পটাশিয়ামের মতো ইন্টারসেলুলার, একদম স্ট্রিক্ট ইন্টারসেলুলার, এরকম কিছু আমাদের আরো কিছু নাম বলো। এতজন স্টুডেন্ট এখন, বলো এখানে বলি। বলো বলো, সময় না, বাট বলো। ক্যাটায়ন নাকি অ্যানায়ন? অ্যানায়ন বলে, অ্যানায়ন। অ্যানায়নের নাম বলো একটা হ্যাঁ, ইন্টারসেলুলার। ম্যাগনেসিয়াম আয়ন। ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম তো ক্যাটায়ন। কোথায় বেশি থাকে বলো? সোডিয়ামের থেকে এক্সট্রাসেলুলার বেশি। ইন্ট্রাসেলুলার। এই যে তুমি গোলাই ফেলতেছো, পটাশিয়ামের থেকে ইন্টারসেলুলার বেশি। ক্লোরাইডে কোথায় থাকে? ক্লোরাইড হচ্ছে এক্সট্রাসেলুলার থাকে বেশি। ক্যালসিয়াম কোথায় থাকে? ক্যালসিয়াম এক্সট্রাসেলুলার সবচেয়ে বেশি। ম্যাগনেসিয়াম কোথায় থাকে? ম্যাগনেসিয়াম হচ্ছে ইন্টারসেলুলার থেকে বেশি। বাইকার্বনেট কোথায় থাকে? বাইকার্বনেট ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার দুইটাই অনেক পরিমাণে থাকে, বাট এক্সট্রাসেলুলার একটু বেশি পরিমাণে থাকে। বাট তোমাকে যেটা জানতে হবে যে কনফিউজ যেন না হও, যে ইন্টারসেলুলার একদমই সোলিলি ইন্টারসেলুলার কোনটা বা সোলিলি এক্সট্রাসেলুলার কোনটা, মানে এতই ডিফারেন্স। লাইক সোডিয়ামের কথা চিন্তা করো, সোডিয়াম 150 বা 145 মিলিমোল হচ্ছে এক্সট্রাসেলুলার, আর ইন্টারসেলুলার কিন্তু মাত্র 5 থেকে 10। সো এই ধরনের কিছু আয়ন এন্ড ক্যাটায়ন, অ্যানায়ন এন্ড ক্যাটায়ন তোমাকে জানতে। ওকে, এটা হচ্ছে মেইন কথা। তো তুমি আসো ফার্স্ট অল সোডিয়ামের ক্ষেত্রে আসো। তো সোডিয়াম এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, ইন্টারসেলুলার কম। সো আমি তো সোডিয়ামকে লিখতে পারি, তাই না? এবার পটাশিয়াম আছে, পটাশিয়াম কিন্তু একদমই অপোজিট। পটাশিয়ামে ইন্টারসেলুলার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, 150 বা 160 এরকম, আর ইন্টারসেলুলার হচ্ছে 4 থেকে 5। সো পটাশিয়ামকে আমি একদম পিওরলি আর সোলিলি ইন্টারসেলুলার প্রোডাক্ট বলতে পারি। সোডিয়ামকে আমি যদি পিওরলি এক্সট্রাসেলুলার বলি, পটাশিয়ামকে যদি ইন্টারসেলুলার বলি, তো এখন যেটা হচ্ছে খেয়াল করো, আমি এগুলো লিখি তাহলে তোমাদেরকে ইজি হবে। তো সোডিয়াম আমাদের পিওরলি এক্সট্রাসেলুলার, আর পটাশিয়াম হচ্ছে পিওরলি ইন্টারসেলুলার। আচ্ছা, এরপরে কি বললাম? ক্লোরাইড আয়ন। তো ক্লোরাইড আয়নের ক্ষেত্রে কি হয় আমার এক্সাক্ট ভ্যালুটা মনে নাই, বাট ক্লোরাইড আয়নের এক্সট্রাসেলুলার কনসেন্ট্রেশন কত বলো তো দেখি? 130 বা 40 এরকম। তো ক্লোরাইড আয়নের এক্সট্রাসেলুলার। ওকে, আচ্ছা, এরপরে তাহলে আমাকে ইন্টারসেলুলার একটা নাম বলো দেখি। একটু আগেই বলছি আমি, বলো ইন্টারসেলুলার কি হতে পারে? একজন বলছে ম্যাগনেসিয়াম। ওকে, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, ভেরি গুড। আরো একটা লিখতে পারি আমরা, আর একটা কি আসে? আচ্ছা, দেন হচ্ছে পটাশিয়াম গেছে, ম্যাগনেসিয়াম গেছে, সোডিয়াম গেছে, ক্লোরাইড গেছে। ক্যালসিয়ামের কথা যদি আসে, ক্যালসিয়ামের বিষয়টা কি? ক্যালসিয়াম আমাদের বডিতে এমনিতেই কম থাকে, বাট ক্যালসিয়াম হচ্ছে মেইনলি আমাদের এক্সট্রাসেলুলার, মেইনলি হচ্ছে এক্সট্রাসেলুলার। ওকে, ইন্টারসেলুলার থাকে না এরকম না, থাকে বাট খুবই কম, বাট হচ্ছে মেইনলি আমরা ক্যালসিয়ামকে এক্সট্রাসেলুলার বলতে পারি। দেন বাইকার বললো একজন যে ইন্টারসেলুলার। ওকে, বাইকার ইন্টারসেলুলার আমি বলতেছি, এক্সট্রাসেলুলার বলতেছি এই জন্য বাইকার ইন্টারসেলুলার যে কনসেন্ট্রেশন সেটা 10 থেকে 12 থাকে, আর এক্সট্রাসেলুলার হচ্ছে 15 থেকে 20 থাকে। তো তুমি ইন্টারসেলুলার এক্সট্রাসেলুলার এইভাবে ডিমার্কেট করার প্রয়োজন নাই। বায়োকেম হচ্ছে, যেহেতু বায়োকেম বলতেছি, সরি, বাইকার হচ্ছে ডিমার্কেট করার প্রয়োজন নাই। তো তুমি যদি আমি যদি তোমাদেরকে এই আয়নগুলো নিয়ে কথা বলি এখন, সোডিয়াম, ক্লোরাইড আয়ন, ক্যালসিয়াম আয়ন, এদিকে পটাশিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো নিয়ে কথা বলি। ওকে, তো দেখো রেস্টিং কন্ডিশনে শুধুমাত্র পটাশিয়ামের পারমিবিলিটিটা বেশি থাকতেছে, এই জন্য আমাদের মেমব্রেন পটেনশিয়ালটা নেগেটিভ হচ্ছে। নেগেটিভ হচ্ছে বলতে বলতে তার টেন্ডেন্সি হচ্ছে -85 মিলিভোল্টস হবে, টেন্ডেন্সি হচ্ছে -85 মিলিভোল্টস হবে। সো ইন্টারসেলুলার তো ছিল তার, সে এক্সট্রাসেলুলারের দিকে যাচ্ছে। সেম ক্লোরাইড আয়ন কোন দিক থেকে তোমাকে বলো তো দেখি?
বলো একজন দেখি, ভিতর থেকে বাইরে আসবে না বাইরে থেকে ভিতরে আসবে? ক্লোরাইড আয়নের কাজ কি? বাইরে থেকে ভেতরে আসবে। বাইরে থেকে ভিতরে আসবে। Very good, বাইরে থেকে ভিতরে আসবে। আর কথাটা হচ্ছে যে বাইরে থেকে যে ভিতরে আসতেছে, তুমি যেটা প্রশ্ন করছো ভেরি গুড কোশ্চেন। আমি আসলে মাঝে মাঝে ভুলে যাই যে একটা এক্সপ্লেনেশন, বাট তোমাদেরকে এটা রিভিউ করার জন্য যেন কনফিউশন না থাকে আরো টোটাল আরেকবার লিখলাম। সো এখন কথা হচ্ছে যেহেতু সে আরো নেগেটিভ চার্জ নিয়ে আসতেছে, কারণ এটা ক্যাটায়ন, তাই না? এটা ক্যাটায়ন, সো তার হ্যাঁ। ভ্যালুটা তো নেগেটিভিটির ভ্যালু তো অবভিয়াসলি বাড়বে। কথাটা হচ্ছে নেগেটিভিটির ভ্যালু অবভিয়াসলি বাড়লে আমাদের রেস্টিং মুভমেন্ট পটেনশিয়াল কেন -70 তে আসবে? -70 টু -85 হচ্ছে পজিটিভ, তাই না? available। সেটার কারণ হুম। হচ্ছে আমাদের যে এক্সট্রা সেলুলার পজিটিভ যে কনসেন্ট্রেশন গুলো থাকে, এইগুলার কিছু পারমিয়াবিলিটি থাকে। আমি কিন্তু একবারও বলি নাই যে এগুলা পারমিয়াবিলিটি শূন্য। বইয়ে কিন্তু লিন্ডা ফিজিওলজি কিন্তু একবারও বলে না যে এগুলা পারমিয়াবিলিটি শূন্য। এগুলা পারমিয়াবিলিটি অনেক কম। সোডিয়াম ঢুকবে, পটাশিয়াম ঢুকবে, সরি ক্যালসিয়াম ঢুকবে। সোডিয়াম ক্যালসিয়াম দুইটাই পজিটিভ। তো এগুলা যখন ঢুকে, আলটিমেটলি শুধু পটাশিয়াম একা বসগিরি করতে পারে না, এটাই হচ্ছে রেসপন্স। তো পটাশিয়াম নিজেই নিজের মতো বসগিরি যদি করতে পারতো তাহলে তার 85 তোমাদের রেস্টিং পটেনশিয়াল হইতো। যেহেতু অন্য কিছু এক্সট্রা সেলুলার আমাদের ক্যাটায়ন ঢুকতেছে, ক্যালসিয়াম প্লাস সোডিয়াম, এই জন্য একটা লেভেলে আসতে পারতেছে, -70 আসতে পারতেছে। ওকে, তো দেখো আমি কিন্তু তোমাদেরকে লিনটা ফিজিওলজি পড়ানোর সময় বলছিলাম, তোমাদের একটু এই জায়গায় খেয়াল করতাম তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কিন্তু বলছি, দেখো যে সোডিয়াম এট রেস্ট, সোডিয়াম কন্ডাক্টেন্স ইজ লো, সোডিয়াম কন্ডাক্টেন্স ইজ নট জিরো, sodium conductance is low and thus the resting membrane potential is far from the sodium equivalent potential. Okay, তো সোডিয়াম যে তোমার পারমিয়াবিলিটি বা ক্যালসিয়ামের পারমিয়াবিলিটি এগুলো কিন্তু নট জিরো, এগুলো হচ্ছে কম। সো এই যে এরা পজিটিভ যখন ঢুকতেছে তখন তো এরা কিছু না কিছু কন্ট্রিবিউট করতে পারতেছে। আশা করি ক্লিয়ার। আর প্রশ্ন আছে? যে প্রশ্নটা করছে তাকে থ্যাংক ইউ, কারণ আমি না দাদা, এখন টোটালি ক্লিয়ার। এখন যেহেতু হচ্ছে জি অনেক ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা শোনো তাহলে হচ্ছে এই যে জুমে যদি না কাটে তাহলে খুব ভালো হয়, বুঝছো? টানা তোমার 1 ঘন্টা ক্লাস নেবে, আসলে এত কিছু বলার থাকে আর আমার টাইমও লিমিটেড। বাট আমি তোমাদেরকে যেটা আগে বলছি এখনো বলছি যে আমরা 1 বছরের ভিতর ইনশাল্লাহ সব শেষ করবো, একটা জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ, সো প্যারানার কিছু নেই। আমি নেক্সট ক্লাস ইনশাল্লাহ 27 তারিখে নিবো। তোমাদের যে টার্গেট কি? টার্গেট হচ্ছে তোমরা প্রফের জন্য, প্রফের কোনো মা বাপ নেই। প্রফ হচ্ছে এমন একটা জিনিস তোমার চেহারা ভালো না লাগে তোমাকে ফেল করায়, আমাদের দেশের সিস্টেম হচ্ছে এরকম। তো এই জন্য যে প্রফের কোনো মা বাপ নাই, প্রফের জন্য অবভিয়াসলি পড়াশোনা করবা, কিন্তু এখন পেশান নেওয়ার প্রয়োজন নাই। কারণটা হচ্ছে তোমাকে নিজেও ভালো ফিজিশিয়ান হইতে হবে। তো শুধুমাত্র প্রফের জন্য পড়লেই হবে না, এই জন্য পড়বা। বাট ইউআলটা তোমরা আপাতত রেখে দাও, ইউআলটা আপাতত সলভ করার প্রয়োজন নাই। আমি তোমাদেরকে ইউআল অবভিয়াসলি সিভিএস থেকে দেখাই দিব যেন তোমার টাচে থাকে। ওকে, সো তোমরা যেটা করবা এই যে লিন্ডা ফিজিওলজি পড়ো, ক্যাপলান পড়ো, যেটা আমি বলতে বলছি যে হচ্ছে হাইয়েল পড়ো বা প্যাথোমা পড়ো, এই যে বইগুলো পড়ো, এগুলো যদি তোমরা পড়ো দিনে ম্যাক্সিমাম 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা বেশি তোমার সময় দেওয়া লাগবে। 1.5 ঘন্টা মনে হয়। আমি যেদিন ক্লাস নিবো না সেই তুমি 2 ঘন্টা দিলেই হচ্ছে, আমি যেদিন ক্লাস নিবো সেই টাইম না দিলেই হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছো। সো আমি কি রেকর্ড করব? দাদা একটা কথা বলি, আমার পড়তে অনেক বেশি সময় লাগতেছে। আচ্ছা ভেরি গুড, আমি বুঝতে পারছি তোমার কথা। এখন বিষয়টা হচ্ছে শোনো, আমি আগে বলছি যে সবার ক্যাপাসিটি একরকম না, আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি, মেমোরাইজিং ক্যাপাসিটি এক। আমার যেটা হইতো, আমার কাউন্টার ক্যান মেকানিজম বুঝতে দেখা যাচ্ছে কাউন্টার ক্যান মেকানিজম কত ভিডিও দেখছি, 10-15টা ভিডিও দেখছি। এখন কাউন্টার ক্যান মেকানিজম কিন্তু অনেকে 2টা ভিডিও দেখলে হয়ে যাচ্ছে, কিন্তু কাউন্টার ক্যান মেকানিজম আমি 10টা ভিডিও দেখার পরে যেটা হয়েছে আমার মেমোরাইজিং পাওয়ার এত ভালো আলহামদুলিল্লাহ, সেটা হচ্ছে আমি একবার দেখলে আমার আর কখনো ভুলি না। সো আমাকে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু তোমাকে কখনো 2টাই দিবে না, খুব কম কম মানুষকে দেয়। তোমাকে মেমোরাইজিং পাওয়ার দিচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার দিচ্ছে, 2টা কিন্তু কাউকে দেয় না। দিলে তো সে হচ্ছে সুপার হিউম্যান হয়ে যায়। তো সো তোমাদেরকে যেটা করতে হবে, তোমাকে বুঝতে হবে তোমার উইকনেস কোনটা। তোমার যদি মনে হয় যে তোমার মুখস্থ করতে সময় কম লাগে, তাহলে তুমি আন্ডারস্ট্যান্ডিং এ বেশি ফোকাস করবা। তোমার যদি মনে হয় আন্ডারস্ট্যান্ডিং এ অনেক বেশি সময় লাগে, তোমাকে মুখস্থ করতে অবভিয়াসলি সময় লাগবে। ওকে, তো যখন তুমি একটা বুঝতে পারবা তখন ওই জিনিসটা গ্রাস করতে সময় কম লাগবে। এবং স্টেপ 1 এর পড়া সবচেয়ে মেইন যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে তোমাদেরকে বারবার রিভাইজ করতে হবে। একবার পড়ে কখনোই বস হওয়া যাবে না, এটা অ্যাটলিস্ট তুমি 10 বার পড়বে, দেন বুঝতে পারবে। ওকে, টাটা তাহলে সবাইকে। আমি নেক্সট ক্লাস 27 তারিখে নিচ্ছি ইনশাআল্লাহ। সবকিছু ঠিক